আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে তোমার 11 নম্বর ক্লাস আমাদের। তো সবাই কে স্বাগত জানাই আমাদের আজকের ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিদিন একটা ক্লাস টেস্ট নিয়ে থাকি বিগত ক্লাসে যা পড়েছি তার উপর ভিত্তি করে। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে প্রথমে শো করে নিচ্ছি যে আমাদের 10টা ক্লাস তো হয়ে গেছে। পরবর্তী ক্লাসগুলোর জন্য আমাদের কি প্ল্যান রয়েছে সেটা তোমাদের 11 থেকে 20 পর্যন্ত ক্লাসের প্ল্যান আমি তোমাদেরকে ফেসবুক গ্রুপে দিয়ে দেব। আপাতত একটু এখানে দেখো, আজকে 11 নম্বর ক্লাস। আমাদের আজকে পড়ার টার্গেট হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস 84 থেকে 100, তারপরে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন, তোমার ডব্লিউএস কোশ্চেন ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন 13 থেকে 14 সাল ডান পাশে। এরপরে আমরা অ্যান্টোনিম 101 থেকে 110 পর্যন্ত শেষ করব এবং পোস্টার হচ্ছে 4 নম্বর পড়ব। অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জানতে চাইছো কেমন আছি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের রহমতে অনেক ভালো আছি। আশা করি তোমরাও রব্বুল আলামিনের রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে চলে এসেছো, থ্যাংক ইউ। আসলে আমি লেট করি, তোমরা লেট করো না। ইউ আর মোর সিনসিয়ার দেন আই অ্যাম। আমি যতটা আন্তরিক তার থেকে তোমরা বেশি আন্তরিক, যে কারণে ইনশাল্লাহ তোমরা সবাই পাশ করে যাবে এবং ভালো ফলাফল করবে এবং কনফিডেন্টলি প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষার হলে যেতে পারবে। আমি বিশ্বাস করি প্রথম 10টি ক্লাসের মধ্যেই তোমার পাশের কনফিডেন্স কমপক্ষে 40 থেকে 50% তোমরা পেয়ে গেছো, আশা করি ইনশাল্লাহ। বাকিটুকু আমাদের যতটুকু সময় আছে, যতটুকু সময় আছে ইনশাল্লাহ আমরা আমাদের খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে পারবো আমাদের কোর্সটা। তো আমাদের হাতে এখনো বেশ 1 মাসের মতো সময় আছে, 1 মাসের বেশিই আছে। যেহেতু সপ্তাহে প্রতিদিন ক্লাস করছি, সেহেতু ক্লাসও অনেক বেশি পাবো। আমি যেমনটি টার্গেট ধরেছিলাম 35টি ক্লাস, আল্লাহ চাহেন তো আমরা আরো বেশি 35-এর অনেক বেশি ক্লাস পাবো, যেহেতু আমরা সময় পাচ্ছি। তো যাই হোক, অনেকেই আমরা ক্লাসে চলে এসেছি, তাই আমরা ক্লাসের দিকে যাওয়াই ভালো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত ক্লাসে আমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে পড়েছিলাম, রাইট ফর্ম অফ ভার্বস এর। কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে তোমার শর্তমূলক বাক্য। 3টি শর্ত আমাদের জানতে হয়। প্রথমত, ইফ এর পর যদি V1 থাকে সেটাকে বলে ফার্স্ট কন্ডিশনাল। ইফ এর পর যদি V2 থাকে সেটাকে বলে সেকেন্ড কন্ডিশনাল। ইফ এর পর যদি হ্যাড প্লাস V3 থাকে সেটাকে বলে থার্ড কন্ডিশনাল। আচ্ছা, তো এই 3টি কন্ডিশনালে কি হয় আমরা সেটা গতকালকে পড়েছি। আজকে ক্লাস টেস্টটি তোমাদের নিচ্ছি না, ক্লাস টেস্টটি হচ্ছে না, তাই সরাসরি আমরা আলোচনা চলে যাচ্ছি। রাইট ফর্ম অফ ভার্বস এর আজকে টার্গেট হচ্ছে 84 থেকে 100। মাত্র 16টি রাইট ফর্ম অফ ভার্বস তোমাদের কাছে দেখতে পাচ্ছ, কিন্তু এই 16টির ভিতর অনেক মাল মশলা রয়েছে, মানে অনেক জিনিস রয়েছে যেগুলো অবশ্যই শেখা দরকার। তো আমরা সেগুলো বুঝে বুঝে পড়বো বা প্র্যাকটিস করব। আমি তোমাদের আগে কিছু রাইট ফর্ম অফ ভার্বস, 6 থেকে 7টি রাইট ফর্ম অফ ভার্বস একটু করতে দিচ্ছি। তোমরা সবাই খাতাটা বের করো। খাতাটা বের করে একটু সবাই একটু খাতাটা বের করে আমি তোমাকে যে কটা করতে দিচ্ছি এখন, সেইটা তোমরা একটু সবাই করো, দেখি কার কয়টা হয়। মানে একটাও হওয়ার কথা না, কারণ এগুলো পড়াই নেই তোমাদের সূত্র। তারপরও দেখি একটাও হয় কিনা। এরপরে আমি তোমাদেরকে মূলত পড়ানো শুরু করছি। আমি তোমাকে প্রশ্ন কয়েকটা করতে দিচ্ছি, তুমি একটু জাস্ট চেষ্টা করো, দেখি এই কয়টার ভিতর তোমার কয়টা হয়। 84 থেকে 90 পর্যন্ত আমি তোমাকে করতে দিলাম রাইট ফর্ম অফ ভার্বস, এর একটাও তোমাকে পড়াই নাই, কিন্তু তুমি চেষ্টা করো। আমি 2 মিনিট সময় দিচ্ছি, এর ভিতরে তোমার যে কটা হয়, না হলে কোনো সমস্যা নেই, বাট চেষ্টা করো।
সাকিব বলেছো জিরো কন্ডিশনাল কোনটা? জিরো মানে কি বলো? জিরো মানে যেখানে কোনো কন্ডিশন নাই, সেটাই জিরো। মানে জিরো কন্ডিশনাল যেটা, অর্থাৎ যেখানে কোনো নিয়ম নাই। তো জিরো কন্ডিশনাল আমাদের অনার্সে কখনোই আসে নাই, আসবেও না। এটা হচ্ছে আমার সিলেবাসে নেই, তার জন্য ওটা আমি আলোচনা করি নাই। জিরো কন্ডিশনাল কোনটা? যেমন মনে করো, সাকিবকে বুঝাচ্ছি আমি, ও কমেন্ট করেছে যে তোমার জিরো কন্ডিশনালটা কি। জিরো কন্ডিশনালটা হচ্ছে ধরো বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য দুই পাশে থাকলে মূলত জিরো কন্ডিশনাল হয়। যেমন মনে করো, এরকম যদি বলো যে বরফকে যদি আমরা উত্তপ্ত করি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে এটা পানিতে রূপান্তরিত হয়। ইফ উই হিট আইস টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ইট টার্নস ইনটু ওয়াটার। এই যে তুমি বৈজ্ঞানিক সত্য দুটি তথ্য দিয়েছো, শর্ত দিয়েছো, এটা হচ্ছে তোমার কি জিরো কন্ডিশনাল। যেমন যে কি বলা যায়, সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয়। ইফ সান রাইজেস, ডার্কনেস ইজ রিমুভড। দেখো এখানে কিন্তু শ্যালো উইলের কোনো কন্ডিশন নাই। যেখানে ওই বৈজ্ঞানিক সত্য থাকে সেটাকে জিরো কন্ডিশনাল বলে। শ্যালো উইলের কোনো শর্ত সেখানে থাকে না, তাই জিরো বলা হয়। আর এই জিরো কন্ডিশনাল আমাদের সিলেবাসে নেই, এখান থেকে কোশ্চেন আসে না। সো এটা নিয়ে আমাদের সমস্যা নেই। আহ, মে আহ, মেহু না নাম, আচ্ছা যাই হোক, মেহু একটা প্রশ্ন করেছো, ওটার উত্তর তুমি আজকেই পাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। থ্যাংক ইউ সাকিব, ঠিক আছে। স্যার গ্রামাটিক্যাল আপনার বুস্টার সাজেশন পড়লে কেমন আসবে স্যার? আশা করি ইনশাল্লাহ বুস্টার সাজেশন থেকেই সব থাকবে, কোনো টেনশনের কারণ নেই। ডিগ্রি পরীক্ষা যেভাবে হলো সেটা দেখে আমরা খুবই মানে আশা পাচ্ছি, বা আমরা আশান্বিত যে আশা করছি যে বেশ আমাদের পরীক্ষাও বেশ সহজ হবে। আহ, মানে ডিগ্রি পরীক্ষা কিন্তু অনেক ভালো পরীক্ষা হয়েছে, অনেক ভালো প্রশ্ন হয়েছে। গুড। আমি তোমাদেরকে একটু মানে করতে দিয়ে তারপরে হচ্ছে তোমার ব্যাখ্যাটা দিচ্ছি, দেখি তোমরা সেটা কতদূর পারছো বা কোনটা কোনটা বোঝো নাই। অবশ্য প্রত্যেকটা প্রশ্নই নতুন এবং তথ্যগুলো সবই নতুন, তোমাদের না পারারই কথা। তারপরে দেখো, আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দিচ্ছি, দেখো সবাই ব্যাখ্যাটা সবাই নাও। 84 নম্বর দেখো, 84 নম্বরে কি বলা হয়েছে। এটা একটু কঠিন বলে মনে হতে পারে তোমাদের কাছে, কঠিন বলে মনে হতে পারে, নতুন তথ্য তো, আর এগুলো পরীক্ষা খুব একটা আসে, কম আসে আর কি, তার জন্য একটু তোমাদের কাছে কঠিন বলে মনে হতে পারে। তারপরে এটা বাংলা অর্থ দেখে করতে হবে। দেখো এখানে একটা নোট লেখা আছে, এই নোটটা একটু বাংলায় যদি পড়ো তাহলে মোটামুটি বুঝে যাবা। হ্যাঁ, মহিমা বলছো পারছি না। হ্যাঁ মহিমা, না পারারই কথা, কারণ এগুলো তো তোমাদের পড়াই নাই, এর জন্য না পারারই কথা। দ্য কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ ইন ঢাকা, তোমার হচ্ছে ঢাকা কলেজ, তোমার ইজ রিয়েলি এন্টারটেইনিং। যে কালচারাল অনুষ্ঠানটি ঢাকা কলেজে আয়োজিত হয়েছে সেটা সত্যিকার অর্থে বিনোদন, মানে খুবই মজার ছিল বা মজার। মনে রাখবে একটা কথা, সেটা হচ্ছে কোন নাউনের পর ব্র্যাকেটের ভার্ব দিয়ে দিয়ে যদি এমনটি বোঝায় যে কাজটি ওই নাউনকে বা কাজটি তার উপর করা হয়েছে, মানে নাউনের উপর করা হয়েছে, তাহলে ব্র্যাকেটে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এটাকে পেসিভও বলা হয়। মূলত পেসিভ আমরা বলি, কিন্তু সেটা হচ্ছে ডান পাশে মেইন ভার্ব থাকার কারণে আমাদের বাম পাশে অ্যামিজার ওয়াজারটা বসে না। যে কত পেঁচাপেচি দিয়ে কাজ নেই, কথা হচ্ছে কোনো নাউনের পর যদি ব্র্যাকেট থাকে এবং সেটা যদি এরকম অর্থ মেন করে যে দি কালচারাল প্রোগ্রাম, যেটা আয়োজন করা হয়েছে ইন ঢাকা কলেজে ইজ রিয়েলি এন্টারটেইনিং, যেটা আয়োজন করা হয়েছে, এরকম মিন করলে এই যে তোমার ব্র্যাকেটে ভার্বটা রয়েছে, ভার্বের ভি থ্রি বসবে। এর অর্থটা হচ্ছে দেখো, দি কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জড ইন ঢাকা কলেজে আয়োজিত, তো তোমার ঢাকা কলেজে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি ইজ রিয়েলি
এন্টারটেইনিং, এই সকল বাক্য বোঝার জন্য তুমি দেখবা যে তোমার ডান পাশে কিন্তু একটা মেইন ভার্ব থাকে। দেখো এখানে ইজ কিন্তু একটা মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। এখানে ডান পাশে একটা মেইন ভার্ব বা একটা ভার্ব থাকে, ঠিক আছে, মেইন ভার্ব বা অক্সিলারি যেটাই থাকুক না কেন, ডান পাশে একটা কি থাকে, ভার্ব থাকে, এইটাকে বোঝার জন্য। আচ্ছা দেখো যে ঢাকা কলেজে আয়োজিত আয়োজিত অনুষ্ঠানটি বা ঢাকা কলেজে যে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে, প্রোগ্রামের পরিচয়টা হচ্ছে যেটা অ্যারেঞ্জ করা হয়েছে। তোমরা একটু নিজেদের যদি ট্রাই করো, একটু কঠিন এটা আমি বুঝতে পারছি, তোমাদের অনেকে বুঝতে অসুবিধা হওয়ার কথা, কিন্তু তোমাদের নিজেদেরকে বোঝার জন্য এখানে 3টা এক্সারসাইজ আমি দিয়েছি, বোঝার জন্য আরো কিছু প্রশ্ন। প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, বি নম্বরটা কি বলেছে, সি নম্বরটা কি বলেছে, অর্থ অনুসারে তোমরা সেটা পারো কিনা। আজকে ডিগ্রি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে এই সূত্র থেকে বা এই নিয়ম থেকে, একটা প্রশ্ন আজকে ডিগ্রি পরীক্ষা হলো, তো সেখানে এটা এসেছিল। তো এটার উত্তর দেখি পারো পারো কিনা, তোমরা করতে পারো কিনা। দি ন্যাশনাল মেমোরিয়াল, জাতীয় স্মৃতিসৌধ, দেখো ডান পাশে কিন্তু একটা ভার্ব থাকে, যেমন ইজ রয়েছে। তো এই পাশটা তুমি খেয়াল করবে, তো এখানে অর্থটা হচ্ছে সাভারে অবস্থিত, মানে সাভারে যেটা প্রতিষ্ঠা করা হয়েছে, যে জাতীয় স্মৃতিসৌধ ইজ এ নেশনস রেসপেক্ট, এখানে জাতীয় স্মৃতিসৌধের পরিচয়টা প্রকাশ করা হয়েছে। দ্য স্টুডেন্ট, ছাত্র, কিল ফার্স্ট ইন জুলাই মুভমেন্ট 2024, 2024 সালের জুলাই মুভমেন্টে যে ছাত্রটি প্রথম মানে যে ছাত্রটিকে মারা হয়েছিল, দেখো ইজ আছে ডান পাশে, তো তুমি এখানে যাকে মারা হয়েছিল, এটার অর্থটা ছিল, আমাদের প্রশ্ন যেটা ছিল ওটার অর্থ ছিল যেটা আয়োজন করা হয়েছিল, আর এখানের অর্থটা হচ্ছে যেটা স্থাপন করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল। এটার অর্থটা হচ্ছে যাকে হত্যা করা হয়েছিল, এটার অর্থটা হচ্ছে যেটা কেনা হয়েছিল, এরকম অর্থ প্রকাশ পাবে। তোমরা একটু নিজেরা বোঝার চেষ্টা করো, একটু কঠিন, দেখি পারো কিনা। জাতীয় স্মৃতিসৌধ যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল, যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল অথবা যেটা স্থাপন করা হয়েছিল, ছাত্রটি যাকে হত্যা করা হয়েছিল, কম্পিউটার যেটা কেনা হয়েছিল। ডিগ্রিতে আজকে একটা প্রশ্ন এসেছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, সেটা আমি তোমাকে দিচ্ছি। আজকে ডিগ্রিতে এসেছে একটা, এই সূত্র থেকেই এসেছে, জাস্ট সেম। আমি সেই প্রশ্নটাও লিখতেছি, দেখো আজকে ডিগ্রি পরীক্ষা হয়ে গেল, তো ওদের একটা এই প্রশ্ন এটা এসেছে, এরকম একটা প্রশ্ন এসেছে। আচ্ছা ওদের প্রশ্নটা এসেছে হচ্ছে তোমার হ্যাঁ, ওদের প্রশ্নটা এসেছে তোমার ডিগ্রি প্রশ্নটা এখানে লিখি, দ্য ব্রিজ construct কি লাগছে, দি কনস্ট্রাক্ট লং ago has collapsed, যে ব্রিজটি অনেক আগে নির্মাণ করা হয়েছিল সেটা ভেঙে গিয়েছে। এটা ডি নম্বর ধরো আমি দিলাম তোমাদের, এটা ডিগ্রিতে আজকে এসেছে, দেখি এটাও অ্যান্সার করো তোমরা। এই বাংলাটার অর্থটা, এটার বাংলা অর্থ কি, যে যেটা নির্মাণ করা হয়েছিল। না মুখস্থ করতে হবে না শিকদার, মুখস্থ করার কিছু নাই, এটা অর্থটা একটু দেখো, অর্থটা দেখো, মুখস্থ করা, এটা তো আমরা প্র্যাকটিসই করতেছি। দেখো জাতীয় স্মৃতিসৌধ যেটা স্থাপন করা হয়েছে বা যেটা প্রতিষ্ঠা করা হয়েছে এট সাভারে ইজ এ নেশনস রেসপেক্ট, সেটা একটা জাতির শ্রদ্ধার প্রতীক। দ্য স্টুডেন্ট কিল্ড ফার্স্ট ইন জুলাই মুভমেন্ট, যাকে হত্যা করা হয়েছে, এই যে যাকে, যেটা, এরকম ভাবে অর্থমিন করবা। এই কয়টা উদাহরণ দিয়ে তুমি চিন্তা করো। কম্পিউটার যেটা কেনা হয়েছিল, এইটার অর্থটা দেখো, এই আজকে ডিগ্রি পরীক্ষা যেটা আসছে, দ্য ব্রিজ কনস্ট্রাক্ট লং ago, যে ব্রিজটি অনেক আগে নির্মাণ করা হয়েছিল, হ্যাজ কোলাপসড, সেটা ভেঙে পড়ছে। বাংলা অর্থ বুঝতে হবে, রাইট তানিয়া, ঠিক বলেছো। এই বাক্যটা বাংলা অর্থটা বুঝলে আমরা সহজে পারবো। যেটা স্থাপন করা হয়েছিল, যাকে হত্যা করা হয়েছিল, যেটা কেনা হয়েছিল, যেটা নির্মাণ করা হয়েছিল, এরকম অর্থ প্রকাশ পাবে। মাথার উপর দিয়ে যাচ্ছে নিগার সুলতানা, নিগার সুলতানা মাথায় অ্যান্টেনা লাগাও, অ্যান্টেনা লাগাইয়া ওটাকে ক্যাপচার করো। মাথার উপর দিয়ে গেলে তোমাকে বাংলা অর্থ বুঝতে হবে, বাংলা অর্থ বোঝার চেষ্টা করো। দেখো জাতীয় স্মৃতিসৌধ যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল, তার জন্য এখানে এস্টাবলিশ থেকে এস্টাবলিশড ইডি যোগ হবে। দ্য স্টুডেন্ট কিল্ড মানে অর্থ কি, যাকে হত্যা করা হয়েছিল। দ্য কম্পিউটার
যেটা কেনা হয়েছিল, ব্রিজ যেটা নির্মাণ করা হয়েছিল, এরকম অর্থ প্রকাশ পেলেই তোমরা। নুরুল আমিন বলেছো ডিগ্রি আর আমাদের সিলেবাস কি এক? অবশ্যই এক, তোমাদের সিলেবাস এক, ওদের প্রশ্নের প্যাটার্নটা তোমাদের প্যাটার্নটা ভিন্ন। ডিগ্রি সিলেবাস একই। শিলা বেগম বলেছে এটা কিভাবে বুঝবো যে এই সূত্র থেকে এসেছে? এই সূত্র থেকে এসেছে এটা বুঝবো হচ্ছে অর্থ দেখা। অর্থটা কি? এরকম দেখো, যেটা স্থাপন করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, এবং এর ডান পাশে একটা মেইন ভার্ব থাকবে। যেমন এখানে একটা ইজ ভার্ব আছে, এখানে একটা ইজ ভার্ব আছে, এখানে একটা কই ফাংশনস এটা ভার্ব আছে, ডান পাশে একটা ভার্ব থাকবে। আবার এখানে দেখো একটা ভার্ব আছে, হ্যাজ কোলাস্ট, এটা দেখেছেন বা। ডিগ্রি সিলেবাস এবং অনার্সের সিলেবাসে কোনো পার্থক্য নেই, আছে শুধু সিলেবাসে পার্থক্য, মানে সে প্রশ্ন প্যাটার্নে পার্থক্য, সিলেবাস একই। আচ্ছা, কোন একটা সময় তোমাদের প্রশ্ন আর ওদের প্রশ্ন এক হইতো, একেবারে সেম প্রশ্ন হতো, কিন্তু এখন তোমাদের থেকে ওদের কোশ্চেন প্যাটার্নটা আলাদা। তো এটা একটু কঠিন না? কঠিন তোমাদের, বুঝতে পারছো কিনা দেখো একটু। দি ন্যাশনাল মেমোরিয়াল এস্টাবলিশড অ্যাট সাভার, জাতীয় মানে জাতীয় স্মৃতিসৌধ যেটা স্থাপন করা হয়েছে অ্যাট সাভার, সাভারে, ইজ এ নেশনস রেসপেক্ট, একটি জাতির শ্রদ্ধার প্রতীক। দ্য স্টুডেন্ট কিল্ড ফার্স্ট, যে ছাত্রটিকে প্রথমে হত্যা করা হয়েছে ইন জুলাই মুভমেন্ট 2024 ইজ আবু সাইদ, সে হয় আবু সাইদ। ওই যে ডান পাশে ইজ আছে দেখো। দ্য কম্পিউটার বট ইয়েস্টারডে, যে কম্পিউটারটি গতকালকে কেনা হয়েছিল, ফাংশনস ওয়েল, সেটা ভালো কাজ করে। দ্য ব্রিজ কনস্ট্রাক্টেড লং অ্যাগো, যে ব্রিজটি অনেকদিন আগে নির্মাণ করা হয়েছিল, হ্যাজ কোলাপসড। দেখো এই প্রশ্নটি ডিগ্রি রিভিউতে এসেছে, তোমাদের এরকম কাছাকাছি একটা প্রশ্ন আসতে পারে, সো একটু এটা সেভ করে রাখো। এরপর আসো 85 নম্বর। 85 নম্বর খুবই সহজ সূত্র এবং আমাদের জানার সূত্র, এটা আমরা একটু খেয়াল করি সবাই। 85 নম্বর সূত্রটা আমরা পড়ার আগে একটু পজিটিভ ভার্ব সম্পর্কে জানবো। পজিটিভ ভার্ব হচ্ছে একজনের কাজ আরেকজনকে দিয়ে করানো। সেটা যদি না বোঝো, সেটা আপাতত না বুঝলেও চলবে, কিন্তু আমরা একটা সূত্র পড়েছিলাম, একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে, এটা আমরা পড়েছিলাম। একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে পরবর্তী ভার্ব যে ব্র্যাকেট থাকে সেই ভার্বের সাথে আইএনজি বসে। কিন্তু মনে রাখবা, একই বাক্যে দুটো ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি বসে, ঠিক আছে, কিন্তু যদি মেক, মেড, মেকিং, লেট, লেটিং এরপর ব্র্যাকেট থাকে, তাহলে সেই ব্র্যাকেটে ভি1 বসবে। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং এরপর যদি তোমার ব্র্যাকেটে ভার্ব থাকে, তাহলে ভি3 বসবে। এইটুকু কথা মনে রাখতেই হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক প্রশ্ন এখান থেকে আসে। আবার একটু আমরা দেখি কি বলেছে। যেমন দেখো, মেক, মেড, মেকিং, লেট, লেটিং এরপর ব্র্যাকেট থাকলে ভি1 বসাতে হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং এরপর থাকলে ভি3 বসাতে হবে। এখন তোমাদের মনে রাখতে হবে যে তোমার কোন কোন সময় ভি1 বসবে, কোন সময় ভি2 বসবে। 85 নম্বর বাক্যটা দেখো লেখা রয়েছে, দে হ্যাড দেয়ার রাইস। তো হ্যাড রয়েছে, যেহেতু আমরা জানি যে হ্যাড এর তোমার হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং এরপর ভি3 বসাতে হয়। তাহলে এখানে হ্যাড রয়েছে, তার জন্য এই যে ব্র্যাকেটে ভার্বটা রয়েছে কুক, কুকের ভি3 বসবে কুকড। ঠিক আছে, তাহলে এবার তো তোমরা দেখি একটু এই সূত্রটাকে কাজে লাগিয়ে তোমরা একটু এক্সারসাইজ করো, তো দেখো তো কোনটাই কি হবে। এখানে কিছু বিগত বছরের প্রশ্ন আছে, এই কটা সবাই উত্তর লেখো। কটা? 5টা প্রশ্ন বোধ হয়, হ্যাঁ। দেখো তো কোনটার পর কি হওয়ার কথা। কোনটার পর কি হওয়ার কথা দেখো, কোনটা আমি একটু দেখাই আবার তোমাদেরকে দেখার জন্য। আচ্ছা দেখো, এখান থেকে দেখে দেখে করো দরকার হয়।
ইয়াসিন, প্রত্যেকটা ইডি বসবে, এর জন্য লেখি নাই। ওটা 84 নম্বর উত্তর, ইডি বসবে, সবকটা V3 বসবে, এর জন্য লেখি নাই। থ্যাংক ইউ, আশা করি তোমাদের হয়েছে। দেখো একটু সবাই মিলিয়ে। এটা আছে হ্যাড, তো হ্যাডের জন্য V3, ক্লিন থেকে ক্লিনড। আই লেট দ্য আদার বয়েস, লেট রয়েছে, তো লেটের জন্য V1 ইউজ। সে আই গট দ্য ওয়ার্ক, গটের জন্য V3 ডান। আই গট দ্য ওয়ার্ক, গটের জন্য V3 ফিনিশড। আই গট দ্য লেটার, গটের জন্য V3 দেখো তো হয়েছে কিনা। মনে রাখার বিষয় বিষয় কখন V1 বসবে, কখন V3 বসবে। ঠিক আছে, 86 নম্বর। আই রিড মোর, আমি বেশি করে পড়ি। লেস্ট আই ফেল ইন দ্য এক্সাম, পাছে ভয় হয় আমি পরীক্ষায় ফেল না করে বসি। লেস্ট দিয়ে মানে রাইট ফর্ম অফ ভার্বস থাকলে বা লেস্ট দিয়ে কারেকশন থাকলে, লেস্টের পরে তোমাকে যে ব্র্যাকেট রয়েছে সেই ব্র্যাকেটের ভার্বের আগে শুড বা মাইট দিতে হবে। তোমার ইচ্ছা, শুডও দিতে পারো, মাইটও দিতে পারো, তবে সচরাচর আমরা শুড বসাই, মাইটটা খুবই কম বসানো হয়। মাইট বসালে ভুল হবে না, কিন্তু শুড বসানোই ভালো। তাহলে মূল কথা, লেস্টের পর শুড অথবা মাইট প্লাস V1। তাহলে আই রিড মোর, আমি অধিক পড়ি। লেস্ট, পাছে ভয় হয়। আই শুড ফেইল ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় ফেইল না করে বসি। শুড ফেইল বা মাইট ফেইল, মাইট খুব কম বসাই আমরা। এরপর দেখো, আচ্ছা এরপর দেখো 87 নম্বর। সোনিয়া পারভিন রিতা একটা প্রশ্ন করেছে, ওই পেঁচাপেচির দিকে যাবে না সোনিয়া পারভিন রিতা, ওটা ফেলে দাও, আমি যে সূত্রটা পড়াইছি এইটা মনে রাখো। আচ্ছা, পেঁচাপেচির দিকে যাবে না, জাস্ট এই সহজ টেকনিকটা মনে রাখো। 87 নম্বরটাও একই রকম ব্যাপার ছিল। আই গট দ্য লেটার, দেখো গটের পর লেটার থেকে ওপেন, তাই না? এটা কেন হলো দেখো, 88 বলেছে হি স্টার্টেড সেভিং মানি লেস্ট, তো লেস্ট যেহেতু রয়েছে শুড প্লাস V1, তাহলে হি স্টার্টেড সেভিং মানি, সে টাকা বাঁচানো শুরু করেছিল, পাছে ভয় হয় তোমার হি শুড ফল ইনটু ট্রাবেল, সে ট্রাবেলে না পড়ে। 89, সে গট দ্য পিকচার, হ্যাং থেকে, আমরা তো ব্র্যাকেটে 2 থাকলে নাই, তো গটের জন্য V3, তাহলে হাং। এখানে একটু ব্যাপার মনে রাখবা যে হ্যাং মানে ঝুলানো,
এর থেকে দুইটা ভি3 হতে পারে, হ্যাং থেকে হাংও হতে পারে, ভি3 যেটা হ্যাংড হতে পারে। হাং হয় ভি3 যদি ঝুলানো, আর হ্যাংড হচ্ছে ফাঁসি দেওয়া, ফাঁসিতে ঝুলানো। দেখো এখানে হ্যাং এর একটু ব্যাপার আছে, হ্যাং এর ব্যাপারটা একটু দেখো। হ্যাং দিয়ে দুটো ভি3 হতে পারে, হাংও হতে পারে, হ্যাংডও হতে পারে। তো হাং হয় স্বাভাবিকভাবে কোনো কিছু ঝুলাইলে, আর যদি ফাঁসিতে ঝুলাই তাহলে হচ্ছে হ্যাংড, ভি3। নিগার সুলতানা বলেছো স্যার এই রুলস গুলো পড়লে কি 3টা রাইট ফর্ম অফ ভার্বস কমন পাবো? 5টা কমন পাবে তুমি কমপক্ষে, 3টা কেন, ইনশাল্লাহ। দেখো তাহলে এখানে শি গট দ্য পিকচার, হ্যাং থেকে হ্যাংড হবে না, হাং হবে। কারণ হ্যাং থেকে দুটো হতে পারে, হ্যাংও হতে পারে, হ্যাংডও হতে পারে। অর্থ বুঝতে হবে, ফাঁসি বুঝালে হ্যাংড, আর স্বাভাবিক কিছু ঝুলালে হচ্ছে হাং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিকচার, তাহলে হাং। গেল। এরপর 90 নম্বর দেখো। হ্যাভিং এর পর ভি3, হ্যাভিং এর পর হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এর পর ভি3, তাহলে রাইট থেকে রিটার্ন। আচ্ছা তাহলে তোমাদের মোটামুটি হয়েছে। দেখো তো আবার কারো কোনো প্রশ্ন আছে কিনা এইখানে। যে কটা প্রশ্ন দিলাম এখন আবার একটু দেখো, যারা এতক্ষণ ভুল গেছিল এবার পারো কিনা এই প্রশ্নগুলো, বা কারো কোনটায় সমস্যা আছে কিনা আবার একটু তোমাকে বলতে পারো। সাদিয়া বলতেছে আজকে সব গোলমাল লাগতেছে। আজকে সব থেকে সহজ, তোমার আজকে গোলমাল লাগতেছে, এটা কোনো কথা? আচ্ছা তো আবার একটু বলছি যারা বোঝে নাই। 84 নম্বর, দি কালচারাল প্রোগ্রাম যেটা আয়োজিত হয়েছিল বুঝাতে অ্যারেঞ্জড। The cultural program arranged in Dhaka College is really entertaining. আচ্ছা এই প্রশ্নটা এখনো অনেকের রয়ে গেছে, সমস্যা রয়ে গেছে। আচ্ছা আমাকে কয়েকটা ট্রান্সলেশন করে দেখাও, তারপর একটু ট্রান্সলেশন প্র্যাকটিস করি। আমি বুঝতে পারছি এটা অনেকের সমস্যা আছে, তারপর কিছু ট্রান্সলেশন প্র্যাকটিস করি। দেখো তো এটা পারো কিনা, এটা বলো তো কেউ পারো কিনা। যে বইটি গতকাল কেনা হয়েছিল সেটা অনেক সুন্দর। এটার বাংলা বলো তো দেখি কেউ পারো কিনা, একটু প্র্যাকটিস করি তাহলে রোলটা আবার ক্লিয়ার হবে। যে বইটা গতকাল কেনা হয়েছিল সেটা অনেক সুন্দর, বলো তো এটার বাংলা কি, ইংলিশটা কি? যে বইটি গতকাল কেনা হয়েছিল, কেউ কি পারে না?
গুড। দ্য বুক বট ইয়েস্টারডে। আচ্ছা দেখো, যে বইটি, তুমি হয়তো এটা বলবে যে দ্য বুক দ্যাট ওয়াজ বট, যেটা কেনা হয়েছিল, এটা বলবে হয়তো, কিন্তু এখানে দ্যাট ওয়াজ বট বলা লাগবে না, এটা তুমি বলবা দ্য বুক বট ইয়েস্টারডে। যে বইটা গতকাল কেনা হয়েছিল ইজ ভেরি নাইস। ইজ ভেরি নাইস, সেটা খুবই সুন্দর। মানে এই বাক্যটায় হচ্ছে তোমার মূল ভার্বটা হচ্ছে ইজ। তো এখানে মূল ভার্ব ইজ থাকার কারণে তোমাকে এই পাশে কোনো মূল ভার্ব অক্সিলারি কিছু বসবে না, মানে অক্সিলারি বসবে না। আচ্ছা, তো অর্থটা খালি বাংলায় একটু খেয়াল করো, যে বইটি গতকাল কেনা হয়েছিল সেটা সুন্দর। আরেকটা খেয়াল করো তো। আচ্ছা, যে সেতুটি গতকাল নির্মাণ করা হয়েছিল সেটা ভেঙে গেছে। দেখে এটা চেষ্টা করো তো। দা বুক আই বট ইয়েস্টারডে, না এটা ওভাবে আমরা করি নাই, আমরা বট ইয়েস্টারডে বলবো। দেখো তো এটা পারো কিনা, যে সেতুটি গতকাল নির্মাণ করা হয়েছিল। দা বুক বট ইয়েস্টারডে, রাইট। যে সেতুটি গতকাল নির্মাণ করা হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। দা ব্রিজ বিল্ট ইয়েস্টারডে, গুড। দি বিল্ট, আমাদের দেখার বিষয়টা হচ্ছে এটুকু আমরা বুঝি কিনা। যে ব্রিজটি গতকাল নির্মাণ করা হয়েছিল। গুড, তোমরা অনেকে পেরেছো। যে সেতুটি গতকাল নির্মাণ করা হয়েছিল। দা ব্রিজ, আচ্ছা, বিল্ট ইয়েস্টারডে বা কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে, হ্যাজ হ্যাজ কোলাপসড। আচ্ছা, আরেকটা করো। আচ্ছা, আরেকটা করো যে যে লোকটাকে গতকাল ডাকা হয়েছিল সে আমার ভাই। দেখি এটা করো তো। আচ্ছা, নুরুল আমিন, ওয়াজটা বসানো যাবে না, ওয়াজ বসাবা, ওয়াজ বিল্ড বলা যাবে না, শুধু বিল্ড বলবা, শুধু ভিতরি বলবা। ওয়াজ বল, দি ব্রিজ ওয়াজ বিল্ড বলা যাবে না, ওয়াজটা বলা যাবে না, শুধু ভিথিরিটা বসাতে হয়। কোনো মানে ওই নাউনটার পরে শুধু ভিথিরি বসাতে হয়, এটুকুই কাজ। শিপন বলেছিল কনস্ট্রাক্টেড, দুই থেকে। হ্যাঁ, কনস্ট্রাক্টেড বিল্ড একই কথা। এই তো অনেকেই তো পারতেছ। হুম। যে লোকটিকে, তাহলে দি ম্যান কল্ড ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। তারপরে যে মুভিটি গতকাল দেখা হলো
তা ছিল সুন্দর। বলো তো এটা, যে মুভিটি গতকাল দেখা হলো তা ছিল সুন্দর। গুড, এই বাক্যগুলো সাধারণত পত্রিকা দেখা যায়। কাজল ঠিক বলেছো, এটা হায়ার লেভেলের ইংলিশ, একটু উচ্চতর ইংলিশ, বুঝছো? এগুলো সচরাচর তো আমাদের পরীক্ষায় কম আসে। আজকে ডিগ্রিতে একটা দিচ্ছে, আমার মনে হয় এটা ম্যাক্সিমামই পারে নাই ডিগ্রিতে। ম্যাক্সিমামেরই হয়েছে। শুধু আমাদের এখানে বোঝার বিষয় হচ্ছে ওই প্রথম যে নাউনটা ওইটার পর ভি3 বসবে শুধু। কেন ভি3টা বসলো সেটাই বোঝার বিষয়। অর্থটা দেখতে হবে, ওই যে যেটা, যে বইটি গতকাল কেনা হয়েছিল, যে সেতুটি গতকাল নির্মাণ করা হয়েছিল, যে লোকটাকে ডাকা হয়েছিল, যে মুভিটি গতকাল দেখা হয়েছিল, এরকম অর্থ মিন করবে। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। তো যে মুভিটি গতকাল দেখা হলো, দ্য মুভি seen yesterday was nice. সুন্দর ছিল, তা ছিল সুন্দর। হ্যাঁ, তাহলে মোটামুটি বুঝতে পেরেছো। ঠিক আছে, ওয়াস্ট, সিন, লুকড, মানে তোমরা যে যা দিছো কোনো সমস্যা নেই, ওটা কোনো বিষয় না। ভি3টা বসবে, এটাই বোঝার বিষয়। এবার দেখো তো, এবার একটু সহজ লাগে কিনা। 84 নম্বর, যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি ঢাকা কলেজে আয়োজিত হয়েছিল তা উপভোগ্য বা সেটা সুন্দর। তাহলে যে অনুষ্ঠানটি ঢাকা কলেজে আয়োজিত হয়েছিল, তাহলে এবার দেখো, এবার একটু সহজ লাগে কিনা। যে অনুষ্ঠানটি ঢাকা কলেজে আয়োজিত হয়েছিল, দি কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জড ইন ঢাকা কলেজ ইজ রিয়েলি এন্টারটেইনিং। এবার দেখো বুঝো কিনা, এবার এবার ঠিক আছে কিনা দেখো। না, 7 নম্বর সূত্রে যাওয়া যাবে না। এটা অর্থটা দেখো, অর্থটা ভালো করে বুঝতে হবে। দ্য মুভি আই স ইয়েস্টারডে, না না, নুরুল আমিন ওটা হবে না। নুরুল আমিন, এটা বলা হয়েছে যে মনে করো আই স ইয়েস্টারডে, ওটা হবে না। দেখো সবাই যেভাবে করছে সেইভাবে করবা। আচ্ছা দেখো, এরপরে দেখো এ নম্বরটাও কিন্তু একই রকম। যে জাতীয় স্মৃতিসৌধটি প্রতিষ্ঠা করা হয়েছে সাভারে ইজ এ ন্যাশনস রেসপেক্ট। তাহলে তার জন্য যে জাতীয় স্মৃতিসৌধটি প্রতিষ্ঠা করা হয়েছে, তাহলে এস্টাবলিশ থেকে এস্টাবলিশড। একটু কঠিন বাক্য, আমি একটু বোঝাতে হলো। বি নম্বর, দ্য স্টুডেন্ট কিল্ড ফার্স্ট, মানে যে ছাত্রটিকে হত্যা করা হয়েছিল। আচ্ছা, দ্য কম্পিউটার বট ইয়েস্টারডে, যে কম্পিউটারটা গতকাল কেনা হয়েছিল ফাংশনস ওয়েল, ভালোই কাজ করে। কিছুটা বুঝেছো তো, মোটামুটি এখন পারবে। 85 নম্বর একটি জাতীয় সূত্র, এটা যদি মুখস্থ না করো পাপ হবে, মানে এটা অবশ্যই পরীক্ষা বেশ শেষে, তার জন্য বলছি। তো এটা মানে খুব ভালো একটি প্রশ্ন, ভালো একটি উদাহরণ, এবং সহজ একটি উদাহরণ, খুবই সহজ। শুধু মানে জাস্ট এটা হচ্ছে হরলিক্স সূত্র। মানে হরলিক্স, মানে তুমি হরলিক্স খেলে তো আমাদের মাথাটা ভালো থাকে, মানে অ্যাড যেভাবে বলে যে হরলিক্স খেলে তুমি হবে টলার, লঙ্গার, শার্পার। তো হরলিক্স খেলে নাকি খুব বেশি মনে থাকে মাথায়, যদিও অনেকে হরলিক্স খেয়ে মনে রাখতে পারে না, কিন্তু যাই হোক,
তো এটা হচ্ছে সেই সূত্র, জাস্ট একটু মনে রাখতে হবে, এটুকুই, বোঝাবুঝি কম, মনে রাখতে হবে এই আর কি। কি কি বলো, কি কি থাকলে V1 বসে? মেক, মেড, মেকিং, লেট, লেটিং, এরপর থাকলে V1 বসবে। V3 বসবে কোন সময়? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং, এরপর। তো এখন দেখার বিষয় হচ্ছে কার পর কে বসবে। তো এখানে হ্যাড রয়েছে, তাহলে কোথায় বলে হ্যাড রয়েছে, হ্যাড, তাহলে V3 বসবে। হ্যাড কুক থেকে কুকড, ঠিক আছে। তারপর দেখো এখানে এক্সারসাইজ দিয়েছিলাম যে হ্যাড আছে, তাহলে আমরা জানি যে হ্যাড থাকলে কি বসবে? V3 বসবে। তাহলে হ্যাড ক্লিন থেকে ক্লিনড। বি নম্বর, এখানে লেট রয়েছে, তো আমরা জানি কোথায় লেটের জন্য কি বসবে? V1, তাহলে লেটের জন্য ইউজ। দেখো যে গট, আমরা জানি যে গটের জন্য V3 বসে, তাহলে ডুর V3 কি? ডান, গটের জন্য। তারপর দেখো ডি দাগ, গটের জন্য ফিনিশ থেকে ফিনিশড। আবার ই দাগে ওই একই কথা, গটের জন্য V3 ওপেনড। হ্যাঁ, আবার দেখো 86 নম্বর, 86 নম্বরটা হচ্ছে একটা লেস্টের পর, মানে লেস্ট থাকলে সবসময় কি বলো? লেস্ট থাকলে শুড অথবা মাইট প্লাস V1। তো লেস্টের কারণে এখানে শুড ফেইল বসেছে, শুড ফেইল, শুড ফেইল, শুড ফেইল। 87 নম্বর হরলিক্স সূত্র, মানে হচ্ছে গটের পরে V3 ওপেনড। 88 নম্বর বলেছো কেন শুড হলো? ওই যে লেস্টের জন্য শুড হলো, শুড ফেল, শুড ফল। আচ্ছা 86 নম্বরে দেখো অনেকে বলেছো, সরি 89 নম্বর, অনেকে বলেছো যেটা বুঝাই দিতে, গটের জন্য V3 বসবে। এখন প্রশ্ন হচ্ছে হ্যাংয়ের আবার V3 দুইটা হয়, হাং হবে এখানে উত্তর, আবার হ্যাংডও কিন্তু হতে পারতো, হ্যাংড। পার্থক্যটা হচ্ছে হ্যাংড মানে ফাঁসি দেওয়া, আর হাং হচ্ছে ঝুলানো। তোমার হ্যাংয়ের V3 দুইটাই হতে পারতো, হ্যাংডও হতে পারতো, হাংও হতে পারতো। আমাদের বুঝতে হবে যদি ফাঁসি দেওয়া বোঝায় তাহলে বসে হ্যাংড। তো ছবিকে তো আর ফাঁসি দেবো না, ছবিকেও ঝুলাবো, তার জন্য হাং বসেছে, হ্যাংড বসে নাই। লেস্ট কি নেগেটিভ অর্থ প্রকাশ করে? হ্যাঁ। আচ্ছা, নুরুল আমিন বলছে আমি হরলিক্স খেয়ে লম্বাও হই না, মনেও থাকে না। হরলিক্স কোম্পানি পাইলে তোমার মানে ভাঙবে, বুঝছো? হরলিক্স কোম্পানির অ্যাড আলাদা, তো এটা বলবে না তোমাকে, হরলিক্স কোম্পানি পাইলে তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে। তো এই আচ্ছা 90 নম্বরটা বোধহয় তোমরা অনেকে বলেছো বুঝি নাই, মনে রাখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এরপর শূন্যস্থান থাকলে V3, তাহলে হ্যাভিং এর জন্য V3। আচ্ছা এখন কি আমরা ক্লিয়ার হয়েছি? আমাকে একটু ক্লিয়ার লিখলে সামনে যাবো, নাহলে তো সামনে যাইতে পারি না। মহিমা বলছে ফাঁসি দিয়ে, ছবিকে ফাঁসি দিলে তো নম্বর বাড়িতে, মানে বাড়িতে পর্যন্ত দিতে আসবে যে ভাই তুমি ছবিকে ফাঁসি দিয়েছো, তোমাকে নম্বর দেবো, তুমি কই? আচ্ছা হ্যাঁ ক্লিয়ার, মোটামুটি সামনে যাওয়ার অনুমতি পাইলাম। থ্যাংক ইউ। নুরুল আমিন, হ্যাঁ বলেছো যে বস্তু বোঝাতে হাং, ব্যক্তি বোঝাতে হ্যাংড। হ্যাঁ সেটা যদি বোঝো, কারণ বস্তুকে তো আর ফাঁসি দেওয়া যায় না। ঠিক আছে, ওটা যদি ওইভাবে তুমি বুঝতে পারো সমস্যা নাই। কি যেন বলে তাহিরি সাহেব, যার যার বুঝ, আর বললাম না। আচ্ছা দেখো সমস্যা নাই, এভাবে বুঝলে তো খুব ভালো কথা, টেকনিক, ওটা খুব ভালো টেকনিক। এবার দেখতে 91 থেকে 100 নম্বরে কয়টা পারি একটু দেখি, চেষ্টা করি। রাইট, বস্তুকে তো আর ফাঁসি দেওয়া যায় না, রাইট, থ্যাংক ইউ। এবার একটু এটা করো, গুড। আচ্ছা সবাই একটু দেখো এই 10টা দেখি পারো কিনা, কয়টা হয় তোমাদের 10টার ভিতর থেকে কয়টা হওয়ার কথা? 1 2 3 4 5 6 7
8, 9টা হওয়ার কথা, একটা হবে না, কিন্তু 9টা হবে, 9টা হওয়ার কথা। বলে যে এক্সাম হলে গুলিয়ে যাই, এক্সাম হলে গুলাবা না, আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই, গুলাবা কেন, অনেকবার প্র্যাকটিস করাবো, অনেকবার পরীক্ষা নেবো, পরীক্ষা কি একটা দুইটা নেবো, অনেক পরীক্ষা নেবো, কাজেই নো টেনশন, কেউ ফেল করবে না, আল্লাহ ভরসা। এবং অনেকবার প্র্যাকটিস করবো, এগুলো অনেকবার পরীক্ষা নেবো, অনেক পরীক্ষা নেবো। এই সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে, মানে আমি পরীক্ষা নেওয়া শুরু করবো। অতএব, ও গ্রুপে ক্লাস প্ল্যানটা এখনই দিয়ে দিচ্ছি, তোমরা করো, এটা করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্লাস প্ল্যান, অনেকে চাচ্ছ। Sorry. আচ্ছা, করে ফেলো সবাই, দেখি কয়টা হয়। 9টা হওয়ার কথা। আচ্ছা, যারা ডান লেখে তাদের প্রতি অনেকে বিরক্ত হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, ডান যারা পারে তারা লেখে, আগে ভাগে পড়া আছে তো এর জন্য লিখে ফেলে, খাতায় লেখে অনেকে। থ্যাংক ইউ। তিরানব্বই নম্বর বাদে আর বাকি 9টাই হওয়ার কথা, হওয়ার কথা তোমাদের। 93 নম্বর বাদে আর সবগুলি হওয়ার কথা। হ্যাঁ, 93 নম্বরটা নতুন তথ্য, আর কোন নতুন তথ্য নাই। এই 10টার ভিতরে একটা মাত্র নতুন তথ্য, শুধু 93টা নতুন তথ্য, আর কোনো নতুন ইনফরমেশন নেই, সব পড়েছো, দেখাতে পারো কিনা। হ্যাঁ, ওই তো বললামই তো, 9টা হবে, একটা হবে না। ওই 93 নম্বরটা অনেকের হবে না, আর যারা জানে তাদের হবে, বাট আমি তো পড়াই নাই এখনো, এর জন্য না হওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে। দেখো তাহলে উত্তরগুলো সবাই বুঝে নাও, কি কেন কিভাবে আমরা বুঝে নাই। প্রথমে 91 আমাদের 91-এর জন্য, 91-এর লেটের জন্য V1 ইউজ, গটের জন্য V3 ডান, 93,
এটা একটা নতুন তথ্য, নিউ, নতুন নতুন, এটা নতুন তথ্য। সেটা হচ্ছে মানে সোনামণি, নতুন সোনামণি, দেখো সবাই নতুন সোনামণিকে সবাই দেখো। সেটা হচ্ছে কি থাকলে বলো, উড দ্যাট থাকলে কুড প্লাস V1 হবে। উড দ্যাট থাকলে কুড প্লাস V1 হবে, এটা মনে রাখতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, তো এই নতুন সোনামণিকে বুঝতে পারছি কিনা আমরা, যে উড দ্যাট আই ফ্লাই ইন দ্য, আই ফ্লাই লাইক এ বার্ড, আমি যদি পাখির মতো উঠতে পারতাম, তো উড দ্যাট এর পর শূন্যস্থান থাকলে কুড প্লাস V1 বসে। আচ্ছা, সোনামণিটাকে একটু মনে রাখবো সবাই, যে কুড প্লাস V1, উড দ্যাট থাকলে কুড প্লাস V1। 94, আগের তথ্য, গড থাকলে V3, তাহলে ব্রোকেন। ব্রেক থেকে ব্রেকের পাস্ট পার্টিসিপল ব্রোকেন। পঁচানব্বই, উইদাউট একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর সব সময় মূল ভার্বের সাথে আইএনজি, একটি অভিশপ্ত প্রিপোজিশন বাদে, সে হচ্ছে টু, টুর পর আইএনজি বসে না, টু বাদে যত দুনিয়ার যত প্রিপোজিশন আছে সবার পরে আইএনজি বসে, শুধু টুর পর আইএনজি বসে না, তবে টুর পরে আইএনজি বসে, সেটা কেন বসে সেটা সবার সকলের নিশ্চয়ই মনে আছে। 96, খুব সুন্দর বলেছো, সব সোনামণিকে, এই সোনামণিগুলোকে মনে রাখতে হবে, সোনামণি মুরব্বী সব মনে রাখতে হবে আমাদের। আচ্ছা দেখো এরপরে, অন একটা প্রিপোজিশন, অভিশপ্ত প্রিপোজিশন টু বাদে সকল প্রিপোজিশনের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কাজেই রিটার্ন থাকলে রিটার্নিং, মানে অন প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি। অনুরূপভাবে 97-তে অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর শূন্যস্থান থাকলে মূল ভার্বের সাথে আইএনজি বসে। 98, স একটা মেইন ভার্ব, আবার সুইম একটা মেইন ভার্ব, একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে পরবর্তী মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অতএব সুইম থেকে সুইমিং। হ্যাঁ, ভাইরাল ভার্সনে থাকি আর কি। আচ্ছা 99, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, ক্লোজ দ্য ডোর, আমি দরজা বন্ধ করে কাজ করতে গেলাম, তাহলে দেখো ওয়েন্ট একটি মেইন ভার্ব, আবার ক্লোজ একটা মেইন ভার্ব, একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে ব্র্যাকেটের মেইন ভার্বের সাথে আইএনজি, তাহলে ক্লোজ থেকে ক্লোজিং। কোনটা 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 মোহাম্মদ শামিমা ইয়াসমিন প্রশ্ন করেছো, ই বাদ গেল কোন, কোনটা ই বাদ গেল? ও আচ্ছা আচ্ছা, 97 নম্বরের আইএনজি করার সময় ই বাদ গেল কেন, এটা আমরা পড়েছিলাম সেদিন। আইএনজি করার সময় ভার্বের শেষে যে ই থাকে, এটা সবসময় বাদ যায়। আইএনজি বানানোর নিয়ম আমরা পড়েছিলাম সেদিন, একেবারে শেষ সময়ে লাইফের বা ক্লাসের শেষ সময়ে, যারা যারা ছিল তারা তারা জানো, যারা যারা ছিল না তারা হয়তো জানো না। আইএনজি করার সময় ই বাদ গেল কেন, ই সবসময় বাদ যায়, কারণ ই কখনো আমরা উচ্চারণ করি না। যেমন মনে করো টেক, গিভ, কাম, তারপরে হচ্ছে মেক। দেখো তো কখনো কি বলেছে জীবনে যে মেকি, টেকি, গিফি, কমি, এরা কি জীবনে বলছি? বলি নাই। ই উচ্চারণ জীবনেও করি নাই, ওই ওই পর্যন্ত উচ্চারণটা ছাইড়ে দেই, আমরা বলি যে মেক, টেক, গিভ, কাম, ওই ইটা উচ্চারণ করি না। কাজেই আইএনজি করার সময় এই যে অনুচ্চারিত ই, এটা সবসময় বাদ চলে যাবে আইএনজি করার সময়। তার জন্য ইনক্রিজ থেকে ইনক্রিজিং, আইএনজি করার সময় ই বাদ যায়।
আচ্ছা 100 নম্বর প্রশ্নটা কি ছিল? শি কেম টু কলেজ রান। দেখো কেম একটি মেইন ভার্ব, রান একটি মেইন ভার্ব। একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে পরবর্তী মেইন ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। আচ্ছা থ্যাংক ইউ। দেখো তো এই 10টার ভিতর ক্লিয়ার কিনা। সাইদুর রহমান সাহেব বলেছে এসে পড়া দেন স্যার। সাইদুর, আমাদের তো একটা প্ল্যান আছে, ক্লাস প্ল্যান, আমরা ক্লাস প্ল্যান অনুসারে আগাচ্ছি। তো ক্লাস প্ল্যানে যখন সামনে পড়বে সেটা তখন আমরা দেখব। দেখো আমাদের ক্লাস প্ল্যানটা হচ্ছে এই, আজকে আমরা 11 নম্বর ক্লাস পড়ছি। আমাদের 11 নম্বর ক্লাসের যে টার্গেট সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস তোমার 84 থেকে 100। যাক আলহামদুলিল্লাহ, এটা আমাদের অলরেডি ডান হয়ে গেছে, আমরা শেষ করলাম, রাইট? এখন আমাদের টার্গেট হচ্ছে যুদ্ধ করব, যুদ্ধে যাব। যুদ্ধ হচ্ছে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন। এটা যুদ্ধ মানে একটা তো অনেক ভাবে করা যায়, তো তো তোমরা অনেক ভাবে অনেকে করো, তো এখন সেইটাই আর কি। আচ্ছা দেখো এবার তাহলে আমরা যাই কোথায় বলো? ডব্লিউএস কোশ্চেনে যাই, চলো। এরপরে আমরা অ্যান্টোনিম পড়বো, এরপর পোস্টার পড়বো। ঠিক আছে, আজকের ক্লাসের টার্গেট শেষ করি। প্রথম টার্গেট আলহামদুলিল্লাহ শেষ। এবার দ্বিতীয় টার্গেটে যাই, সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। আচ্ছা ঠিক আছে। কত ছিল? 2000 ছিল হচ্ছে, আজকে কত করবো? 13-14 না? 11-12 কালকে করেছিলাম, আজকে 13-14। তো 13 সাল সবাই করো। 13 সাল হচ্ছে এই যে, আগে 13 সাল শেষ করি, তারপরে যাই অন্যদিকে। 13 সাল করো আগে সবাই। সময় দেবো 7টা করার জন্য, 5 মিনিট সময় দেবো। এখন 10টা 17 বাজে, 22-এ তোমাদের কার্ডন কারখানা শেষ। কি বলছো শারমিন জাহান? স্যার একটা কথা বলবো, দুইটা ওয়ার্ড যেমন হয়, যেমন স্টপড, এটা একটু বুঝান। শামিম, এটা শামিম ভাই, এটার কোনো নিয়ম নাই। আইনজির নিয়ম পড়াইছিলাম আমি। তবে এই যে ভি3-র কোনো নিয়ম নাই, এটা বক্সটা একটু পড়তে হবে। আচ্ছা, শামিম আর কমেন্টের উত্তর দিচ্ছি। তোমার মনে করো আইএনজি করার সময় যে শেষে ডাবল হয়, সেটার একটা নিয়ম আছে। একবার উচ্চারণ করা যায় এমন শব্দের শেষে যদি তুমি একটা কনসোনান্ট পাও, আর ওই কনসোনান্টের পূর্বে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে শেষের শব্দটিকে দুইটা দিয়ে তারপরে আইএনজি করতে হয়। যেমন রানিং, কাটিং। দেখো রানিং এর এনটা কিন্তু কনসোনান্ট, ইউটা ভাওয়েল, তার জন্য রানকে এনটা দুইটা করে আইএনজি করতে হয়। আবার কাটিং, সুইমিং, এগুলো ইত্যাদি। এইটা নিয়ম আছে। ঠিক আছে, দেখো। হ্যাঁ, যুদ্ধে চলো সবাই। ডব্লিউএস কোশ্চেনের যুদ্ধে আসো। মানে একটা প্রশ্ন অনেকভাবে করা যায় তো, তাই এটা একটা ছোটখাটো যুদ্ধ, সবাই করে ফেলো।
তোমাদের সমস্যা নেই, 22-এ শেষ হবে, যতই হয় ডান ডান লেখুক, সময় আছে, করতে থাকো। ডান লেখে কেন, ওরা বাসায় পড়ে রেখেছে তো, ওটা তাড়াতাড়ি হয়ে যায়। আবার অনেকে দেখা যায় দেখে মনে করে যে পেরেছি তো, এই আর কি। অনেকের হাতের লেখা অনেক চালু, তার জন্য হয়তো ডান লিখে ফেলে, এই আর কি। এসে প্রথম 3টা পড়লে একটি কি একটা পাবো, ভাগ্য সুপ্রসন্ন হলে পেয়েও যেতে পারো। হ্যাঁ, 22 বাজে, তো আমরা 5 মিনিট দিয়েছিলাম, 5 মিনিটের ভিতরে করে ফেলার কথা ছিল, তো 5 মিনিট সময়। দেখো অ্যান্সার বুঝে নাও। দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, আমি 4 ভাবে করে রাখছি। হাসি আসে যে তোমরা তো অনেক ভাবে করো, তো যার যেভাবে লাগে সবাই মিলিয়ে নাও। তো ছোটখাটো যুদ্ধ তো, বুঝছো, তো যার যেমনে লাগে, জ্যামতে জ্যামতে লাগে, শ্যামতে শ্যামতে সবাই মিলাই নাও। এটা হচ্ছে তোমার লর্ডের মাল, মানে হচ্ছে যে যেভাবে পারে সেইভাবে করে আর কি। ওই যে বলে না তোমার হচ্ছে, ইন্ডিয়ান একটা সিনেমা দেখছিলাম, ওই যে একটা চিকনা অভিনেতা আছে, ওই যে লেহালুয়া সিনেমায় বোধহয়, ওরে প্রচুর মারা মারে, মানে যে পায় সেই মারে, ঠিক আছে। সে বলছে আমি কি জানো, সন্দেশ নাকি, যে পায় সেই কেলিয়ে কেলিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো ডব্লিউএস কোশ্চেন হচ্ছে কেলানোর আইটেম, যে যেভাবে পারে। তো দেখো আমি তো 4টাই লিখে দিছি, যার যেভাবে লাগে সে সেইভাবে বুঝে নাও। এনিওয়ে আমি একটু বুঝাই, তাহলে প্রথমে বলেছে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন টুক প্লেস ইন 1789। ফ্রেঞ্চ রিভলিউশন হচ্ছে তোমার 1789 সালে সংঘটিত হয়েছিল। কখন সংঘটিত হয়েছিল? 1789 সালে। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়েন, অক্সিলারি টুক থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে তোমার
দ্য ফ্রেঞ্চ রিভলিউশন বাকি অংশ টুক প্লেস থেকে টেক প্লেস হলো, এটা একটা। আবার কি ঘটেছিল? ফ্রান্স রিভলিউশন ঘটেছিল, তাহলে হোয়াট টুক প্লেস ইন 1789, অথবা তোমার হোয়াট রিভলিউশন, কোন বিপ্লব টুক প্লেস ইন, এটাও করা যেতে পারে। আবার হুইচ রিভলিউশন টুক প্লেস ইন 1789 করা যেতে পারে। যে যেভাবে পারো আর কি। কাঞ্চন, হ্যাঁ কাঞ্চন নামে এক অভিনেতা আছে, আমরা সবাই কেলিয়ে যাচ্ছে। তো ডব্লিউএস কেলানোর আইটেম, যে পারে সেভাবে কেলাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি বলছে মুসাইবা? বলেছো যে আমি টেক দিয়েছি কেন? মুসাইবা তুমি বোধহয় দেখো বোঝো নাই। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়েন অক্সিলারি টুকের জন্য, দেখেন ভিটু, তো ভিটুর জন্য ডিড বসেছে, সাবজেক্ট হচ্ছে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, বাকি অংশে টুক প্লেস থেকে টেক প্লেস, কারণ ভিটু থাকলে আমরা ডিড বসাই, আর ডিড বসালে ভিটুটা ভি1 হয়ে যায়, তাই টুক থেকে তোমাকে টেক বসাতে হয়েছে। গেল এটা। তো বি নম্বর বলেছে দেখো আই চুজ, আমি পছন্দ করেছিলাম। আমি এখানে একটা ঝামেলা আছে তোমার, দেখো চুজ হচ্ছে ভি1, চুজ হচ্ছে ভি2, আর চুজেন হচ্ছে ভি3। এইটা কিন্তু একটু ঝামেলা, অনেকের ভুল যেতে পারে। দেখো একটু সবাই, তো আই চুজ কি আছে দেখো, প্রশ্নে আছে কি আই চুজ, এটা কিন্তু ভি2, তাই না? ভি2 আই চুজ, আমি পছন্দ করেছিলাম হাসান পেন, আমি হাসানের কলম পছন্দ করেছিলাম। তো হাসানস হচ্ছে একটা পসেসিভ, মানে তোমার অ্যাপোস্ট্রোফি এস দিলে পসেসিভ, যেমন হাসানের কলম, জামালের কলম, কামালের কলম, মাই পেন আমার কলম, তো এগুলোকে পসেসিভ বলা হয়। তো এরকম পসেসিভ থাকলে মালিকানা বুঝালে আমরা হুস প্লাস নাউন দিয়ে করতে পারি, যে হুস পেন কার কলম, অথবা তুমি পুরোটা বাদ দিয়ে হোয়াট দিয়েও করতে পারো, যে যে আমি কি পছন্দ করেছিলাম। তো হোয়াট দিয়ে যদি করো কি পছন্দ করেছিলাম, উত্তরটা কিন্তু আসে হাসানের কলম পছন্দ করেছিলাম। তো সেক্ষেত্রে হোয়াট, অক্সিলারি ভার্ব চুজ হচ্ছে ভি2, ভি2 এর জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, বাকি অংশে আমাদের যে ভি2 ছিল, আমরা জানি ডিড বসালে ভি2টা ভি1 হয়ে যায়, তো ভি2টা তো তোমার হচ্ছে চুজটা তো ভি2, এটা ভি1 হয়ে যাবে। তো চুজের ভি2 আবার সিএস ডাবল ওএসি, দেখো এখানে তোমার ভার্বের ফর্মটা একটু খেয়াল করো, এটা হয়তো অনেকে জানো না, বিধায় ভুলটা হতেই পারে। আহ দেখো এটা কিন্তু ভি2 তে আছে, তাহলে ভি1 হয়ে গেল, সিএস ডাবল ওএসি চুজ। সি নম্বর, ও সরি একটা রয়ে গেছে। আবার এটা এভাবেও করা যায় যে হুজ পেন ডিড ইউ চুজ, কার কলম তুমি চুজ করেছিলে। গেল। এরপর আসো সি নম্বর, দি লাইট কেম ফ্রম এ ডিস্ট্যান্ট প্লেস, আলোটি একটি দূরবর্তী স্থান থেকে এসেছিল। কোথা থেকে এসেছিল? একটি দূরবর্তী স্থান থেকে এসেছিল। প্রথমে কোথা মানে হয়ার, কেম হচ্ছে ভি2, তো ভি2 থাকার কারণে ডিড, সাবজেক্ট হচ্ছে দি লাইট, বাকি অংশ ভি2 থাকার কারণে আমরা জানি ভি1 হয়ে যাবে, তাহলে কাম ফ্রম। রেজবি বলেছে ভি3 থাকলে কি ডিড বসে? না, ভি3 থাকলে ডিড বসবে কেন? ভি3 থাকলে তো ভি3 একা কখনোই বসতে পারে না, ভি3 এর আগে অক্সিলারি ভার্ব থাকবে। ঠিক আছে, ভি3 নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা দেখো এরপরে, দি লাইট কেম ফ্রম এ ডিস্ট্যান্ট প্লেস, আলোটি একটি দূরবর্তী স্থান থেকে এসেছিল। অথবা তুমি এটা যদি ওই 7 নম্বর সূত্র অনুসারে করো, অর্থাৎ দি লাইট বাদ দিয়ে করো, তাহলে হোয়াট কেম ফ্রম এ ডিস্ট্যান্ট প্লেস, এটাও হবে যদি কেউ এটা করে থাকো। তোমরা দেখো সবাই, আমি অনেকভাবে করেছি, তোমরা হয়তো আমি যেভাবে করেছি যে কোনো একটা না একটা ভাবে তোমাদের হয়তো মিলে গেছেই গেছে। দেখো যে যেভাবে করেছো সবাই একটু মিলিয়ে নাও, অনেকভাবেই করা যেতে পারে। 2 নম্বর, জিম ওয়াজ অনলি 22, জিমের বয়স ছিল মাত্র 22 বছর। এটা কিন্তু বয়স বোঝানো হয়েছে, কত বছর ছিল? মাত্র 22 বছর। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ ওল্ড, আমরা কত বয়স বোঝাতে হাউ ওল্ড ইউজ করি। হাউ ওল্ড অক্সিলারি ওয়াজ, সাবজেক্ট হচ্ছে জিম। আচ্ছা, অথবা তোমার 7 নম্বর সূত্র অনুসারে তুমি যদি অনলি 22 বাদ না দিয়ে তুমি যদি বলো জিম বাদ দিয়ে করবে হু ওয়াজ অনলি 22, এটা করলেও হবে। তোমরা যদি সেটা করো কেউ, সেটাও হবে। দেখো যে যেভাবে করেছো মিলিয়ে নাও, আর না বুঝলে কোনো নম্বর সেটা একটু প্রশ্ন করো, আমি তোমাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। সি নম্বর প্রশ্নটি, এই নম্বর প্রশ্নটিতে বলেছে হু ওয়ান্টস টু বি হ্যাপি, কে সুখী মানে সরি, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই তো সুখী হতে চায়।
তো এখানে এভরিবডি থাকলে আমরা সূত্র পড়েছি রোল নাম্বার 8-এ হু ডাজেন্ট বসে, তাহলে এভরিবডির জন্য হু ডাজেন্ট, আর সব জানি যে ওয়ান্টস রেসটা কাটা যাবে যে ওয়ান্ট টু বি হ্যাপি। এভরিবডি থাকলে বা এভরিওয়ান থাকলে হু ডাজেন্ট বসে, হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি। অথবা তুমি এটা যদি প্রশ্নটা তুমি এভাবে করো, অর্থাৎ তুমি যদি সবাই কি হতে চায়, সবাই কি চায়, সুখী হতে চায়, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট দিয়ে করতে পারো। অক্সিলারি ডাজ, তোমার এস বাই এস এর জন্য ডাজ, সাবজেক্ট হচ্ছে এভরিবডি, বডির ডিটা ওঠে নাই। আচ্ছা, বাকি অংশ ওয়ান্টস এর সাথে এসটা হবে না, তো বুঝতেই পারছো, এভাবেই করা যায়। আবার যদি কেউ বলে যে সবাই কি হতে চায়, তাহলে শুধু হ্যাপি বাদ দেওয়া যেতে পারে, কি হতে চায়, হোয়াট, অক্সিলারি ডাজ, সাবজেক্ট হচ্ছে এভরিবডি, বাকি অংশ ওয়ান্ট টু বি, সেভাবেও হবে। আচ্ছা, নিগার সুলতানা বলেছে ডব্লিউএস কোশ্চেন নিয়ে 8 ক্লাস করতে হবে না, এটা পারা যায়, বাকি বোর্ড প্রশ্নগুলো একসাথে দিয়ে দেন স্যার। না নিগার সুলতানা, আমরা সমস্যা নাই, আমরা ব্যস্ত, তোমরা মনে করো যারা যারা পেরেছো আলহামদুলিল্লাহ তারা পারবে, কিন্তু অনেকেই আছে যে এখনো ঝামেলা আছে, তো এর জন্য আস্তে আস্তে করতে থাকে, সমস্যা নাই। আমরা তো 13-14 সালে মানে আছি না, 13-14 সালে আছি, তো আর অল্প কয়েকটা সাল আছে, হয়ে গেল তো হয়ে গেল, আর 2-3 দিন করলে হয়ে যাবে। এরপর আসো এফ নম্বর, রনি ওয়েন্ট টু খুলনা, রনি খুলনা গিয়েছিল বাই বাস, বাসে করে। এখানে 3 ভাবে করা যেতে পারে। প্রথমত যদি বলো রনি কিভাবে খুলনা গিয়েছিল, কিভাবে, তাহলে প্রথমে হাউ, অক্সিলারি ওয়েন্টটা ভি2, ভি2 এর জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে রনি, বাকি অংশ ওয়েন্ট টু খুলনা থেকে গো টু খুলনা, কারণ ডিড বসালে ভি2টা ভি1 হয়ে যায়। অথবা তোমার কাছে যদি মনে হয় তুমি এভাবে করবা, রনি বাসে করে কোথায় গিয়েছিল, খুলনা গিয়েছিল, তাহলে হোয়ার, অক্সিলারি ওয়েন্টের জন্য ডিড, সাবজেক্ট রনি, আচ্ছা বাকি অংশ হচ্ছে তোমার গো বাই বাস। তোমার কাছে যদি মনে প্রশ্ন জাগে যে এটা আমি 7 নম্বর সূত্র অনুসারে করবো, অর্থাৎ রনিকে বাদ দিয়ে করব, তাহলে রনির জায়গায় হু, বাকি অংশ অপরিবর্তিত, হু ওয়েন্ট টু খুলনা বাই বাস। আচ্ছা ঠিক আছে, দেখো এরপরে জি নম্বর, যে নম্বরটা অনেকের একটু ভুল হয়, তো সেটা একটু বুঝে নাও ভুলটা। ভুলটা হচ্ছে কি, দেখো কস্ট, কস্টের ভি2 হচ্ছে, ভি1 হচ্ছে কস্ট, ভি2 হচ্ছে কস্ট, আর ভি3ও হচ্ছে কস্ট। এখন মুশকিল হচ্ছে আমরা এটাকে কোন রূপে নিব, ভি1 রূপে নিব নাকি ভি2 রূপে নিব, এটা নিয়ে আমাদের একটা ঝামেলা হয়। মনে রাখবা, যদি এস বা ইএস থাকতো তাহলে সেটা ভি1 রূপে হতো, আর যেহেতু এস বা ইএস নাই, সেটা সবসময় তোমরা ভি2 রূপে নেবা। কোন রূপে নেবা, ভি2 রূপে নেবা, যদি এস বাই এস না থাকে। আজকে এরকম একটা প্রশ্ন ডিগ্রিতে এসেছে, এই প্রশ্নটাই এসেছে, দেখো খুবই সহজ প্রশ্ন ছিল। দ্য পেন কস্ট হিম, কলমটি তাকে কস্ট করেছিল $5, $5 কস্ট করেছিল। তো টাকার পরিমাণ বোঝাতে হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হয়, তাহলে $5 বাদ দিয়ে আমরা প্রথমে ডব্লিউএস কোশ্চেন দেবো হাউ মাচ, অক্সিলারি কস্ট ভি2, তার জন্য ডিড, এটা ভি2 ধরলাম, ডিড, সাবজেক্ট হচ্ছে দ্য পেন, বাকি অংশ কস্ট হিম। কস্ট হিম কেন হলো, ওই যে তোমার কস্টের ভি2 ওর ভি1 তো ওই একই, তার জন্য কস্ট হিম বসলো। তারপর এভাবেও আমরা করতে পারি যে তোমরা দেখো, তুমি যদি এভাবে করতে চাও, 5 মানে হচ্ছে একটা সংখ্যা, আর ডলার তো হচ্ছে একটা নাউন, তাই না? তোমাদেরকে বলেছিলাম সংখ্যা প্লাস নাউন থাকলে তুমি হাউ মেনি প্লাস নাউন দিয়ে করতে পারো। তুমি যদি সেভাবে করো যে হাউ মেনি ডলার্স, কস্ট হচ্ছে যেহেতু ভি2 তার জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে দ্য পেন, বাকি অংশ কস্ট হিম, ঠিক আছে? আবার যদি তোমার কাছে মনে হয় স্যার আমি এটা দিয়ে করবো না, আমি 7 নম্বর সূত্র দিয়ে করতে চাই, তাহলে দি পেন, এই সাবজেক্টটা বাদ দিয়ে আর কোনো পরিবর্তন লাগে না, যে তোমার দা পেন কস্ট হিম $5, সেটাই বলতো হোয়াট কস্ট হিম $5। আশা করি তোমাদের বোঝা হয়ে গেছে, বুঝছো সবাই? মাসুম বিল্লাল বলেছো গো কেন আসলো, আচ্ছা হ্যাঁ গো আসলো এই কারণে যে দেখো মাসুম, যেটা আচ্ছা তোমার ডিট ছিল, তোমার ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে ভি2 না, ভি2, এটাকে ভি2 ছিল, তো এই ভি2 থাকার কারণে মানে পাস্ট টেন্স ছিল, তো আমরা ডিড বসিয়েছি, ডিড বসালে তারপর গো চলে আসে, যে ভি2 এর জন্য আমরা ডিড ব্যবহার করি, ডিড বসালে ভার্বটা ভি1 হয়ে যায়, ওয়েন্টের ভি1 হচ্ছে গো। আর কোনো প্রশ্ন আছে কারো? দেখি আমি একটু প্রশ্নগুলো দেখি কার কোথাও প্রশ্ন আছে কিনা।
মোটামুটি প্রশ্ন আজকে কম, কারণ হচ্ছে আমি একাধিক উত্তর লিখেছি তো, হয়তো তোমরা বেশ অনেকের কাছে সাথে মিলে গেছে। আচ্ছা, এই নম্বরটার ব্যাপারটা অনেকে বুঝতে চেয়েছো কেউ, যে এভরিবডি ওয়ান্টস টু, দেখো এভরিবডি সূত্রটা আমাদের রোল নম্বর 8-এ পড়েছি আমরা, এটা রোল নম্বর 8-এ পড়েছি। এভরিবডি থাকলে হু ডাজেন্ট বসে, হু ডাজেন্ট, তারপর এসটা কাটা যাবে, ওয়ান্ট টু বি হ্যাপি। অন্যভাবে অনেকেই করেছো যে সবাই কি হতে চায়, তো টু বি হ্যাপি বাদ দিয়ে হোয়াট দিয়ে করেছো, হোয়াট, অক্সিলারি ডাজ, সাবজেক্ট এভরিবডি, বাকি অংশ ওয়ান্ট। আবার কেউ কেউ এভাবে করেছো, সে সবাই কি হতে চায়, সুখী হতে চায়, তাহলে সুখীটা বাদ দিয়ে হোয়াট, অক্সিলারি ওয়ান্টস এর জন্য ডাজ, সাবজেক্ট এভরিবডি, বাকি অংশ ওয়ান্ট টু বি, এভাবে করা যেতে পারে। আচ্ছা, আমাদের প্লিজ আমরা কি বলি, আমাদের কমেন্টে কেউ কাউকে অ্যাটাক করবো না প্লিজ, আমরা হচ্ছে এটা পাবলিক প্লেস, তো কমেন্টে আমরা সবাই সহনশীল হবো, এটা আমার সকলের প্রতি রিকোয়েস্ট। আর কেউ কেউ যদি কেউ কমেন্ট করেও থাকে, প্লিজ কেউ মাইন্ড করো না, আমরাই তো। সো আমরা কি বলে যে কেউ এখানে কমেন্ট করলে সে করে যাক, কারোর রিপ্লাই দেওয়ার প্রয়োজন নাই। আই রিকোয়েস্ট ইউ প্লিজ, এভরিবডিকে আমি রিকোয়েস্ট করছি, তোমরা কারো কমেন্টে তোমার রিপ্লাই দেওয়ার দরকার নাই, জাস্ট যার যার মতো করে থাকো, সেটাই ভালো হয়। এবার দেখো 2014 সালটা ঝটপট করে ফেলো, 7টা প্রশ্ন, আমি 5 মিনিট সময় দিচ্ছি। এখন বাজে কত দেখো ঘড়িটায়, বাজে হচ্ছে 35, আমরা 35 বাজে তো, 36 বাজে, আমি 5 মিনিট সময় দিচ্ছি, তোমাদের 41-এ শেষ হবে। সবাই কুইকলি করে ফেলো 2014 সালের প্রশ্ন। কি বলেছে স্যার, সবগুলো যদি, কি বলছে, কই স্যার, সবগুলোর উত্তর যদি 7 নম্বর সূত্র দিয়ে করা হয় তাহলে কি নম্বর দিবে না? না, আলী হোসেন, সবগুলো 7 নম্বর সূত্র দিয়ে করলে নম্বর দিবে না, এটা মোটামুটি শিওর থাকো, দিবে না। কারণ হচ্ছে কি, যে জিরো পাবে না, মনে করো 2-1 নম্বর দিতে পারে অথবা দয়া করে, স্যারে যখন টের পেয়ে যাবে তুমি যা শর্টকাট ওয়ে অবলম্বন করছো, তখনই তোমাকে নম্বরটা কম দিবে, বা হয়তো কেউ কেউ বেশি রাগ হলে নাও দিতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয় স্যারেরা সব থেকে বেশি যেটা অপছন্দ করেন সেটা হচ্ছে শর্টকাট ওয়েতে লেখা, বস্তুনিষ্ঠ পড়াশোনা করতে হবে, এটা হচ্ছে তাদের মূল বক্তব্য। শর্ট টেকনিক গুলো স্যাররা পছন্দ করেন না। তবে হ্যাঁ, শর্ট টেকনিক যদি কেউ এমন ভাবে লেখে, মানে যেমন রাইটিং পার্টে একটা শর্ট টেকনিকের ব্যাপার থাকে, অনেকে শর্ট টেকনিক গুলো পড়ে পাশ করার চেষ্টা করতে চায়, তো সেটা হচ্ছে কি, তোমার শর্ট টেকনিক গুলো যদি খুব ভালোভাবে কৌশলগতভাবে অ্যাপ্লাই করা যায়, তাহলে হয়তো কিছু নম্বর পাওয়া যেতে পারে। কিন্তু মনে করো তোমার শর্ট টেকনিক গুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হয়, স্যারেরা সেটাই এমফাসাইজ করেন। তাই 7 নম্বর সূত্র একটা শর্ট টেকনিকের মতো, এটা তোমরা 2-1টা করতে পারো, সবগুলো না করলেই ভালো হয়। আর নাম থাকলেই তো হু দিয়ে করা যেতে পারে, নাম থাকলে বা গুণের নাম থাকলে সেটা 7 নম্বর সূত্র দিয়ে করতে পারো, আদারওয়াইজ 7 নম্বর সূত্র না অ্যাপ্লাই করাই ভালো। বিশেষ করে যদি ডান পাশে তথ্য পাও, সেক্ষেত্রে 7 নম্বর সূত্রে না যাওয়াই ভালো। ডান পাশে তথ্য যদি স্ট্রং না পাও, তাহলে তুমি 7 নম্বর সূত্র দিয়ে করো।
মিতু বলেছো, মিতু কমেন্ট করেছো স্যার এইখানে ম্যাক্সিমামই ন্যাশনাল ইউনিভার্সিটি এর, কিন্তু আমি 7 কলেজের, আমি কি কমন পাবো? 7 কলেজের ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো পার্থক্য নেই, তবে রাইটিং পার্টের সাজেশনে একটু পার্থক্য আছে। যে তোমার বিগত বছর, ওদের বিগত বছর একটু তো রাইটিং পার্টের সমস্যা আছে, কিন্তু গ্রামার পার্ট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের পরীক্ষায় আসে, সেটা আমি তোমাদের দেখাবো না। তোমাদের তো তোমরা কয়েকদিন বেশি ক্লাস পাবা, যেহেতু তোমরা হচ্ছে জানুয়ারি, তোমাদের 16 তারিখে মেবি পরীক্ষা, আর ওদের হচ্ছে 2 তারিখে, কমপক্ষে 14 দিন তোমরা আমার কাছে বেশি পড়তে পারবা। সো নো সমস্যা। আমাদের টাইমস আপ, সময় শেষ। দেখো সবাই, বরিশাল ইজ ফেমাস ফর ফাইন রাইস। বরিশাল ভালো চালের জন্য বিখ্যাত। সূত্র পড়িয়েছিলাম যে যদি শুধু নাউন বাদ দাও, ও ভালো চালের জন্য না, এটা হচ্ছে বলছে বরিশাল ইজ ফেমাস ফর রাইস অ্যান্ড রিভার্স। বরিশাল ধান এবং নদীর জন্য বিখ্যাত। ধান, নদী, খাল, নাকি যেন বলে, এই তিনে বরিশাল, এরকম একটা কথা আছে। আর একটা গান ভাইরাল হয়েছে না, আমি তো ভাইরাল ডায়লগ দেখালি, যেমন আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। আচ্ছা, যাই হোক, তো বরিশাল ইজ ফেমাস ফর ফাইন রাইস। বরিশাল ভালো চালের জন্য বিখ্যাত। তাহলে রাইস অ্যান্ড রিভার্স বাদ দিয়ে আমি হোয়াট দিয়ে করতে পারি। অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে বরিশাল, বাকি অংশ ফেমাস ফর। ফর প্লাস নাউন বাদ দিয়ে করলে হোয়াই দিয়ে করতে হয়। হোয়াই, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে বরিশাল, বাকি অংশ ফেমাস। হোয়াই ইজ বরিশাল ফেমাস। আচ্ছা, এভাবে করা যেতে পারে। আচ্ছা, হয়ার দিয়ে করা যেতে পারে কিনা? না, এটা হয়ার দিয়ে হতে পারে না, কখনোই হতে পারে না। 2 নম্বর, দি লেডি গেস্ট ওয়াজ এ উইমেন অফ 40। এটা একটু দেখো অর্থ, এখানে অর্থ অনুসারে এ উইমেন অফ 40 বাদ গিয়েছে, এটার অর্থ হচ্ছে বয়স বোঝানো হয়েছে। দেখো কি হয়েছে। দেখো এখানে বলা হয়েছে দ্য লেডি গেস্ট ওয়াজ এ উইমেন অফ 40। আমাদের যে লেডি গেস্ট ছিলেন, অর্থাৎ মহিলা অতিথি, লেখকের মহিলা অতিথি, তিনি ছিলেন 40 বছর বয়সী একটি মহিলা। তাহলে মহিলাটার বয়স ছিল কত? 40 বছর। তো এখানে আমাকে বাদ যাবে কোনটা? এ উইমেন অফ 40, এইটা বাদ যাবে, এবং এটাই হাউ ওল্ড এর পরিবর্তে বসেছে। এখানে আমি লিখছি, এখানে অর্থ অনুসারে এ উইমেন অফ 40 বাদ গিয়েছে, এটার অর্থ হচ্ছে কত বছর বয়সের মহিলা ছিল। তার জন্য প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ ওল্ড, অক্সিলারি হচ্ছে ওয়াজ, সাবজেক্ট হচ্ছে দ্য লেডি গেস্ট। হাউ ওল্ড ওয়াজ দ্য লেডি গেস্ট, লেডি গেস্টের বয়স কত ছিল। আর বি নম্বর যদি 7 নম্বর সূত্র অনুসারে করো, তাহলে দি লেডি গেস্ট বাদ দিয়ে আমরা বলতে পারি যে হু ওয়াজ এ উইমেন অফ 40। কার বয়স ছিল? তোমার 40 বছর। ঠিক আছে। সি নম্বর, হি ভিজিটস মাই হাউস। সে আমার বাড়ি বেড়াতে আসে। ভেরি অফেন, প্রায়। ওয়ান্স, টোয়াইস, ভেরি অফেন, এভরিডে, ওয়ান্স এ উইক, এইগুলো থাকলে হাউ অফেন দিয়ে প্রশ্ন করতে হয়। ভেরি অফেন বাদ দিয়ে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ অফেন, কতবার। অক্সিলারি ভিজিটস এর জন্য ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ ভিজিটের এসটা কাটা যাবে, বলতে হবে ভিজিট ইয়োর হাউস। অথবা সে তোমার কি প্রায় ভ্রমণ করে, আমার বাড়ি প্রায় ভ্রমণ করে, তাহলে হোয়াট, কি, কি বলতে হোয়াট, তাহলে হোয়াট, ভিজিটের সাথে এস বাইস আছে, এস বাইস থাকলে আমরা ডাস বসাই, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিটস ভেরি অফেন থেকে ভিজিট ভেরি অফেন, কারণ ডাস ইউজ করলে এসটা থাকে না। আবার যদি বলো যে কার বাড়ি, কার বাড়ি, যদি বলো যে হুস
হাউস, কার বাড়ি। তাহলে মাই হাউস বাদ যেতে পারে, যে হুজ হাউস, কার বাড়ি। ভিজিটের সাথে এস বা এস এর জন্য ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিট এ ভেরি অফেন। কে কিভাবে করেছো সবাই মিলিয়ে নাও। ও আবার হয়ার রয়ে গেছে না? আচ্ছা, তাহলে তো হয়ারও লেখা যাবে। কোথায় ভ্রমণ করে? আমার বাড়িতে ভ্রমণ করে, সেটাও হয়। হয়ার ডাস হি, এটা মিস হয়ে গেছে না? হয়ার ডাস হি ভিজিট ভেরি অফেন, সেটাও হয়। সে কোথায় প্রায় ভ্রমণ করে? সে আমার বাড়িতে প্রায় ভ্রমণ করে, এটাও হয়। তাহলে গেল সি নম্বর। 4 ভাবে করেছি আমরা, যেভাবে পারো সেভাবেই করবা, সমস্যা নেই। ডি নম্বর, শি গেটস আপ অ্যাট 6:30 AM এভরিডে। প্রতিদিন সে 6টার সময় ঘুম থেকে ওঠে। কখন ঘুম থেকে ওঠে? 6টার সময়। তো কখন মানে হচ্ছে হোয়েন, এস বা ইএস এর জন্য ডাস, সাবজেক্ট শি, বাকি অংশ গেট এভরিডে। ও গেটের পর আপ লিখি নাই, আপ, গেট আপ এভরিডে, সরি আপটা লিখি নাই, আমার টাইপিং এ মিস্টেক হয়েছে। তোমরা খেয়াল করো, আপটা হবে এখানে, ঠিক আছে? হোয়েন দিয়ে করছি আমি, হ্যাঁ। গেল। এরপর আসো ই নম্বর। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, টু কালেক্ট সাম বুকস, কিছু বই সংগ্রহ করার উদ্দেশ্যে। তাহলে উদ্দেশ্য প্রকাশ করতে টুর সাথে যতটুকু থাকে সবটুকু বাদ যায়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন, মানে হোয়াই। অক্সিলারি ওয়েন্টটা ভি টুর জন্য ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ ওয়েন টু দ্য লাইব্রেরি থেকে গো টু দ্য লাইব্রেরি, কারণ তোমরা জানো যে ভি টু বসা, ভি টু থেকে ভি ওয়ান হয়ে যায়। সীমা বলেছে ডি নম্বরটা আবার বলতে, ডি নম্বরটা আবার বলছে সে গেটস আপ, সে ঘুম থেকে ওঠে অ্যাট 6:30 AM। তাহলে কখন? অ্যাট 6:30 AM। হোয়েন ডাস, সাবজেক্ট সি, বাকি অংশ গেট আপ। এখানে আপটা আমি লিখি নাই, গেট আপ এভরিডে। ঠিক আছে সীমা? আচ্ছা গেল। এরপরে ই নম্বরটা আরেকভাবে করা যেতে পারে, যে সে কোথায় যায়। কোথায় যায় তুমি যদি এভাবে করো যে কোথায় যায়, উত্তর হচ্ছে টু দ্য লাইব্রেরি, টু দ্য লাইব্রেরিতে যায়। কোথায় যায়? প্রথমে ডব্লিউএস কোশ্চেন কোথায়, অক্সিলারি ওয়েন্ট থেকে ডিড, সাবজেক্ট আই থেকে, সরি হি লেখছি আমি, এটা ইউ হবে, এই টাইপিং এ ভুল আর কি। আই থেকে ইউ গেল, সাবজেক্ট বসালাম, বাকি অংশ গো টু কালেক্ট সাম বুকস। বুঝছো কিনা? হোয়ার ডিড ইউ গো টু কালেক্ট সাম বুকস? হ্যাঁ, এটা আমার টাইপিং এ ভুল আছে একটু, এর জন্য ইউ হবে এটা। এফ নম্বর, উই আর গোয়িং টু খুলনা টুমোরো, আগামীকাল আমরা খুলনা যাচ্ছি। কখন যাচ্ছি? আগামীকাল। হোয়েন, অক্সিলারি আর, সাবজেক্ট হচ্ছে উই থেকে ইউ, হোয়েন আর ইউ, বাকি অংশ গোয়িং টু খুলনা। অথবা তুমি যদি প্রশ্নটা এভাবে করো যে আগামীকাল তোমরা কোথায় যাচ্ছ? খুলনা যাচ্ছি, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি আর, সাবজেক্ট উই থেকে ইউ, বাকি অংশ গোয়িং টুমোরো। এরপরে জি নম্বর, দি বাস রানস অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার, গাড়িটি প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে। তাহলে কত দ্রুত চলে? উত্তরটা হচ্ছে কত দ্রুত চলে, উত্তরটা হচ্ছে তোমার 60 কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে। তো বেগ হাউ ফাস্ট দিয়ে প্রশ্ন করতে পারো, যে কত দ্রুত চলে, কত দ্রুত, তাহলে হাউ ফাস্ট। ডব্লিউএস কোশ্চেন হাউ ফাস্ট, অক্সিলারি রানস থেকে ডাস, সাবজেক্ট দি বাস, বাকি অংশ রান। অথবা এটা তুমি বলতে পারো যে অ্যাট হোয়াট স্পিড, মানে কত গতিতে। অ্যাট হোয়াট স্পিড ডব্লিউএস কোশ্চেন নেওয়া যায়, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে দি বাস, বাকি অংশ রান। হাউ ফার দিয়েও হয়, যে হাউ ফার কত দূর, যেহেতু এখানে রয়েছে 60 কিলোমিটার, হাউ ফার ডাস দ্য বাস রান পার আওয়ার, কত দূর যায় ঘন্টায়, এটাও হয়। তেরোটা হয়েছে আলহামদুলিল্লাহ। না, হাউ এর পর ফাস্ট না দিলে হবে না মুসাইবা। হাউ ফাস্ট মানে কত দ্রুত।
থ্যাংক ইউ। আমার বোধহয় সবাই মোটামুটি বুঝছো। আচ্ছা, থ্যাংক ইউ। অনেকের সবগুলোই হয়েছে। সুরে ডি নম্বরটা একটু প্রশ্ন করেছো। ডি নম্বরটা একবার বুঝিয়েছি, আরেকবার একটু দেখো। শি গেটস আপ, সে ঘুম থেকে ওঠে অ্যাট 6:30 AM। কখন ওঠে? কখন? কখন মানে হোয়েন। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়েন, অক্সিলারি ডাস, সাবজেক্ট শি, বাকি অংশ গেটস আপ থেকে গেট আপ। এখানে আপটা আমি লিখি নাই। আচ্ছা, হবে গেট আপ, তারপর বাকি থাকলো এভরিডে, গেট আপ এভরিডে। হালিমা হাউ লং দিয়ে করা যাবে কিনা? না, হাউ লং দিয়ে করা যাবে না। হাউ লং মানে কতক্ষণ। হাউ লংটা সময়ের জন্য বসে। আচ্ছা, আর কি করেছো? বি নম্বরটার অর্থ প্রবলেম হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি আছে? 7 নম্বর সূত্র না করলেই ভালো হয়, কারণ এটা 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 স্যারেরা নম্বর দিতে চাইবেন না। এটা নম্বরে এইটা যদি দি বাস হোয়াট দিয়ে করো, সেটা নম্বর হয়তো দিতে চাইবেন না। শেষেরটা কি? শেষেরটা হচ্ছে যে নম্বরটা আছে অর্থ অনুসারে খেয়াল করো। অর্থটা হচ্ছে কি, কত দি বাস রানস, গাড়িটা চলে অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায়, প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে। তাহলে কত দ্রুত চলে? কত দ্রুত চলে, হাউ ফাস্ট অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে দি বাস, বাকি অংশ রান। এটা এভাবেও বলতে পারো যে কত স্পিডে চলে, অ্যাট হোয়াট স্পিড অক্সিলারি হচ্ছে ডাস, সাবজেক্ট হচ্ছে দি বাস, বাকি অংশ রান। আবার কত দূর দিয়েও করা যায়, হাউ ফার দিয়েও করা যায়। হাউ কিলোমিটার, সোহেলরা হাউ কিলোমিটার না ভাই, ওটাও করতে পারো তুমি এভাবে যে হাউ মেনি কিলোমিটার্স। হাউ মেনি কিলোমিটার্স বলতে দিয়েও করতে পারো। কারণ কি, তোমার মনে করো 60 হচ্ছে একটা সংখ্যা আর কিলোমিটার হচ্ছে নাউন, সেই ক্ষেত্রে হাউ মেনি কিলোমিটার্স বলতে পারতা, তাহলে হতো। আর সাজেশনটা বুঝতে চেয়েছো না? আচ্ছা, দাঁড়াও, সাজেশনটা একটু বুঝাই দিব। তার আগে আমরা এখন ক্লাস প্ল্যানটা একটু দেখি। ক্লাস প্ল্যান আমাদের কতটুকু আমরা টার্গেট কমপ্লিট করলাম, আমাদের মিশন কমপ্লিট হয়েছে কিনা। আমাদের দেখো মিশন আলহামদুলিল্লাহ এখনো বাকি আছে অল্প একটু, আর একটু অল্প একটু হলেই হয়ে যায়। সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস আমরা ডান দিয়েছি অলরেডি, এটা ডান। ডব্লিউএস কোশ্চেন ডান। আচ্ছা, এখন আমাদের লোডিং হচ্ছে অ্যান্টোনিম আর পোস্টার 4 নম্বর। অ্যান্টোনিম আমি একটু তোমাদেরকে, যাদের কাছে বই নাই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, পড়াই বোধহয় দেওয়া লাগবে না, তোমরা নিজেরা পড়ে নিতে পারবা। আমি অ্যান্টোনিম 101 থেকে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দরকার একটু ই করে নাও। আচ্ছা, 101 থেকে 110 সবাই একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো যাদের কাছে বই নেই। এভরিডে দিলে কি দিতে হবে? যদি মিস হয়ে যায় এভরিডে দিতে হবে। এভরিডেটা তো এভরিডে দিতে হবে নাজমেন। দেখো, ঠিক আছে, নিয়েছো নিশ্চয়ই। আচ্ছা, সাজেশনটা অনেকে একটু বুঝতে চেয়েছো। সাজেশনটা তোমাদের ব্যাচে যেটা দিয়েছি আমি, দেখো সেটা একটু বুঝাই দিই, বা সেটা একটু অনেকে দেখো। এই হচ্ছে আমাদের সাজেশন, তোমাদের এটা আমি গ্রুপে দিয়েছি। আমাদের প্যাসেজ হচ্ছে, দেখো এইগুলো প্যাসেজ আমি তোমাদের পড়াবো, এইগুলো প্যাসেজ আমি তোমাদের পড়াবো বা রেকর্ডেড ক্লাস যেভাবে পারি শেষ করব। এই হচ্ছে আমাদের প্যাসেজ আর কি। যে প্যাসেজ এবছর ডিগ্রিতে প্যাসেজ কমন দিছে, এটা হচ্ছে আমাদের খুব একটা আশার কথা, আশা ভরসার কথা যে ডিগ্রিতে এবার প্যাসেজ কমন দিছে। ডিগ্রিতে খুবই প্যাসেজ কমন দিছে, এটা খুবই আশা ভরসার কথা। আচ্ছা, দেখো এরপরে দেখো, গ্রামার হচ্ছে আমরা এইগুলো করতেছি। রাইটিং পার্টটা তোমরা যারা বোঝো না, এই বক্সটা মনে করো রাইটিং পার্টে
আমি প্যারাগ্রাফের কথাই বলি, যেমন মনে করো প্যারাগ্রাফ আমি তোমাদেরকে টোটাল পড়ার জন্য দিয়েছি কয়টা, এখানে 12টা প্যারাগ্রাফ দিয়েছি টোটাল, ঠিক আছে, প্যারাগ্রাফ। এই যে 12টা প্যারাগ্রাফই পড়া উচিত বা পড়লে ভালো হয়। আর যদি মনে করো 12টা প্যারাগ্রাফ না পারো, যে 5টা বেশি গুরুত্বপূর্ণ আমি সেই 5টা নিচে দিয়েছি। যেমন ধরো ইন্টারনেট, ক্লাইমেট চেঞ্জ, প্রাইস হাইক, তারপর হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট, জুলাই মুভমেন্ট, এই 5টা দিয়েছি সব থেকে গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদেরকে পড়া দেই হচ্ছে এই নিচের 5টা থেকে পড়া দেই, উপরের গুলো আমরা নিচের গুলো আগে পড়ে তারপর এইগুলো পড়ার পর যে কটা বাকি থাকে সময় থাকলে সেগুলো পড়বো। তবে এই 5টা পড়লেই যথেষ্ট আমি মনে করি, ঠিক আছে। তারপর মনে করো অ্যাপ্লিকেশনের জন্য আমি তোমাদেরকে এখানে 10টা অ্যাপ্লিকেশন হয়তো দিয়েছি, কিন্তু এখানে নিচে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 5টা দেওয়া আছে, যেমন 6 নম্বর, 7 নম্বর, 4 নম্বর, 8 নম্বর। তাই এইগুলো আমরা আগে সাইজ করছি, তাই তো। তারপর এগুলো শেষ হয়ে গেলে আবার পরে যেটা যেটা বাদ থাকলো সময় থাকলে সেগুলো একটু দেখে যাব। তারপরে হচ্ছে লেটারের ক্ষেত্রে একই কথা। এসের ক্ষেত্রে তোমাদের টোটাল 8টা এসে দিয়েছি। আমি মনে করি প্রথম 3টে এসে থেকেই একটা কমন বেঁধে যাওয়ার কথা, তবে বাকিগুলো পড়তে হবে, পড়া উচিত। ডিউটিস অফ স্টুডেন্টস, পেট্রিয়টিজম, ইউর চাইল্ডহুড মেমোরিজ, এই 3টে বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদেরকে প্রথম দিয়েছি, এই আর কি। তারপরে হচ্ছে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো বক্সটা। তারপর হচ্ছে পোস্টার রাইটিং এর ক্ষেত্রে একই কথা। পোস্টার রাইটিং অবশ্য আমি তোমাদেরকে আমার সাজেশন বই অনুসারে পড়াচ্ছি, মূলত এইভাবে পড়া দেওয়া উচিত ছিল। তো যাই হোক, আমি আজকে টেকনিকটা শেষ করি। দেখো আজকে পোস্টার হচ্ছে তোমাদের চতুর্থ টেকনিকটা হচ্ছে অসহায় বা দুর্গতদের সাহায্য করার ব্যাপারে কিভাবে আমরা লিখতে পারি আমাদের পোস্টার, সেটা দেখার বিষয়। দেখো চতুর্থ পোস্টারটা আজকে পড়া থাকবে, টেকনিক গুলো আগে পড়ি, তাহলে পরীক্ষা আনকমন আসলেও লিখতে পারবো। এটা দেখো, অসহায় বা দুর্গতদের সাহায্য করার জন্য যেভাবে আমরা পোস্টার লিখতে পারি। না, আমি গ্রুপ খুলতে পারি নাই, আমি ব্যর্থ, কারণ আমার ফেসবুক বোধহয় কিছু ইস্যু আছে, কোথাও যেন একটা কি কমেন্ট করছিলাম, সেই কমেন্টের কারণে আমাকে একটু প্রোহাইবিট করে রাখছে, আমি গ্রুপ খুলতে পারি না, কমিউনিটি চ্যাট আমি করতে পারি না, কমিউনিটি মানে কি যেন একটা গাইডলাইন বোধহয় কোথাও একটা কি কমেন্ট করছে জানি না, এর জন্য আমাকে গ্রুপ খুলতে দিচ্ছে না, এর জন্য আমি গ্রুপ খুলতে পারি নাই। আচ্ছা সরি, এরপর দেখো কি বলছে, হেল্পিং দ্য ফ্লাড এফেক্টেড পিপল, বন্যা দুর্গত মানুষদেরকে সাহায্য করা, অথবা হেল্পিং এ ফ্রেন্ড অফ ইউ এফেক্টেড বাই ক্যান্সার, ক্যান্সারে আক্রান্ত বন্ধুকে সাহায্য করা। আচ্ছা, এখানে আমার লেখাটা কাছাকাছি হয়ে গেছে, এটা 2 কোণায় থাকবে, এই কাম হেডটা এখানে আসবে, এটা ওই পাশে আসবে, এটা বোধহয় আমার টাইপিং এর কারণে এক হয়ে গেছে, টাইপিং না মানে পিডিএফ এ কনভার্ট করলে এগুলো এলোমেলো হয়ে যায়, বইতে অবশ্য ঠিক করে লিখেছি দুইটা দুই পাশে যাবে। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে 1 নম্বর স্লোগান, এটা হচ্ছে 2 নম্বর স্লোগান, কাম অ্যাহেড, এগিয়ে আসুন, সেভ দ্য হিউম্যানিটি, মানুষকে রক্ষা করুন। স্যার পোস্টারের বেলায় কি উত্তরে যে হেডিংটা আছে ওইটা লিখতে পারবো, না এটাও বক্সের ভিতরে লিখতে হবে? বক্সের ভিতরে লিখবা 6টা জিনিস, 1 2 3 4 5 6। প্রথমে 2টা স্লোগান, তারপরে হচ্ছে স্টার্টিং লাইন, তারপরে বডি স্টেটমেন্ট, তারপরে ফিনিশিং লাইন, তারপর হচ্ছে কে বা কারা প্রকাশ করছে, এই 6টা জিনিসই থাকবে, আর কিছু থাকবে না। তো কাম অ্যাহেড অ্যান্ড সেভ দ্য হিউম্যানিটি, এগিয়ে আসুন এবং মানবতাকে বাঁচান, বিকজ লাইফ ইজ ফর লাইফ শেক, ম্যান ইজ ফর ম্যান শেক, জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য, তাই না? একটা কথা আছে যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষকে পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো লাইফ ইজ ফর লাইফ শেক, ম্যান ইজ ফর ম্যান, দি হেল্পলেস হ্যাভ দ্য রাইট টু এক্সপেক্ট হেল্প ফ্রম আস, অসহায়দের আমাদের কাছ থেকে সাহায্য পাওয়ার অধিকার রয়েছে। ইট ইজ আওয়ার ডিউটি টু হেল্প দ্য হেল্পলেস, অসহায়কে সাহায্য করা আমাদের দায়িত্ব। দি অ্যাফেক্টেড আর আওয়ার কিট অ্যান্ড কিন, এই আক্রান্ত ব্যক্তিরা তো আমাদেরই আত্মীয় স্বজনের মতো। আওয়ার রিলিজিয়ন পুটস ইম্পর্টেন্স অন হেল্পিং আদার্স, আমাদের ধর্মও অন্যকে সাহায্য করার ব্যাপারে গুরুত্ব আরোপ করে থাকেন। সো ইট ইজ হাই টাইম উই হেল্পড দ্য হেল্পলেস, এখনই উত্তম সময় আমরা অসহায়কে সাহায্য করি। সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ এসএলআর কলেজ, তো এভাবে আমরা একটা লিখে নেব। তো এই হচ্ছে আমাদের কথা। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিনই অনেক বড় ক্লাস হয়ে যায়, তো এটা ছাড়া উপায় নাই আমাদের, কারণ আমাদের পরীক্ষার সামনে, এবারের সংগ্রাম পাশ করার সংগ্রাম, সময় যেহেতু দিয়েছি, সময় আরো দেব, তবু পাশ করে ছাড়বে ইনশাআল্লাহ।
তো পাস করতেই হবে। সো সেকেন্ড ইয়ারের এই ইংলিশ নিয়ে ভোগা যাবে না, সামনের ক্লাসে এটা নিয়ে যাওয়া যাবে না। এটা খুবই মানে যার বাইজে গেছে তার জন্য কিন্তু অনেক খারাপ জিনিস, কারণ এটা অনেক টেনশন দেয়। অন্যান্য সাবজেক্টে পড়ালেখা হয় না এই সাবজেক্টের জন্য, তার জন্য ইংলিশ পাস করে যেতেই হবে, কোনো উপায় নাই, পাস করতেই হবে ইনশাল্লাহ। তো এর জন্য আমরা একটু সময় বেশি বেশি দেই, তোমরা একটু কষ্ট করো, এই কষ্টের ফল ইনশাল্লাহ অবশ্যই তোমাদেরকে আল্লাহ পাক দেবেন। কষ্টের পরে স্বস্তি আছে, আল্লাহ তাআলা বলেছেন। তাই আমরা কষ্ট করলে স্বস্তি পাবো, অর্থাৎ ফল পাবো। 11 নম্বর ক্লাসের পড়া রাইট ফর্ম অফ ভার্বস পড়ে রাখবে। বিগত বছরের প্রশ্ন 13-14 আবার একটু দেখে রাখবে। অ্যান্টোনিম 101 থেকে 110, পোস্টার 4 নম্বর, যেটা আমরা পড়লাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল তোমাদের আবার যথাসময়ে অর্থাৎ 9টার সময় ইনশাআল্লাহ আমরা আবার ক্লাসে আসবো। সবাই ভালো থাকো। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।